আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। ইবিআই লাস্ট ফাইট, বাংলা, ইংলিশ, আইসিটি, এই তিন সাবজেক্টের যে ওয়ান শট সিরিজ, সেই ওয়ান শট সিরিজের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে হচ্ছে আমরা বাংলা দ্বিতীয় পত্র শুরু করতেছি উচ্চারণ এবং বানানের মাধ্যমে। বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সাবজেক্টগুলো মেইন গ্রুপ সাবজেক্টগুলো ভিড়ে পড়া হয় না। গ্যাপ আছে, গ্যাপ রয়ে যায়। একটা পর্যায়ে গেলে দেখা যায় আমি বাংলা সেকেন্ডে ব্যাকরণ অনেক কিছু পারি না, ইংলিশ ফার্স্টের ক্লোজেস উইথ ক্লোজ উইদাউট ক্লোজ পারি না, ইংলিশ সেকেন্ডে মডিফায়ার্স, কানেক্টরস, সিনোনিম অ্যান্টোনিমের সমস্যা, তারপর আইসিটি এর নাম্বার সিস্টেম, লজিক গেট, বাইনারিজ, এইচটিএমএল সমস্যা। সো এই সমস্যাগুলো কিন্তু রয়ে যায়। এগুলাকে হচ্ছে এই কয়েকদিনেই রেগুলার যে পড়াশোনা সেইটার ফাঁকে ফাঁকে শেষ করে ফেলতে হবে। সেই লক্ষ্যে তোমাদের জন্য এই ওয়ান শট সিরিজ বাংলা, ইংলিশ, আইসিটি তিনটা ইনশাল্লাহ আমি একদম টপ টু বটম গুছিয়ে দিব এবং শুরু করতে হচ্ছে বাংলা সেকেন্ড দিয়ে। ঠিক আছে, সো আসলে আমরা কথা না বাড়ায় শুরু করি। ওকে, এবং আমরা আগাবো কিভাবে সেটা নিয়ে যদি আমি একটা ছোট্ট ওভারভিউ দিই, আমি প্রতি ক্লাসে এটা করি যে অ্যাটলিস্ট আমি কিভাবে আগাচ্ছি, মানে অ্যাপ্রোচটা কি সেটা নিয়ে একটু তোমাদেরকে জানানো। সো দেখো, আমাদের মানবন্ধন যদি আমরা একটু দেখি, ব্যাকরণ হচ্ছে আমাদের 30 মার্ক, নির্মিতিতে 70 মার্ক। নির্মিত অংশটা কিন্তু আমার পড়ানোর কিছু নেই। নির্মিত অংশের জাস্ট তুমি ফরম্যাটটা জেনে নিজের মতো লিখবা, সেখানে মার্ক। স্টিল আমি পুরা নির্মিতের উপর একটা ডেডিকেটেড ভিডিও দিব ইনশাল্লাহ। এটা ওয়ান শটের মধ্যে না, ওয়ান শটের বাহিরে এক্সট্রা করে আমার একটা বাংলা সেকেন্ডের ভিডিও আসবে এই নির্মিতের উপর, সেখানে প্রত্যেকটা অংশ নিয়ে আমি কথাবার্তা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওয়ান শটের মধ্যে ইনক্লুড থাকবে হচ্ছে আমাদের ব্যাকরণের টপিকগুলো, যে উচ্চারণ, বানান, শব্দ শ্রেণী, উপসর্গ, সমাস, বাক্য পরিবর্তন, অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, এই প্রত্যেকটা 5 মার্ক করে প্রত্যেকটার উপর হচ্ছে আমি ক্লাস নিব এবং এগুলা থেকে বোর্ড কোশ্চেন সম্ভাব্য কি কি আসতে পারে। এবং তুমি এইখানে 5-এ 5 তুলে টোটাল ব্যাকরণে 30 আউট অফ 30 কিভাবে তুলবা সেইটাই হচ্ছে আমার মূল লক্ষ্য, সেটা হচ্ছে আমি দেখা দিব। ঠিক আছে, সো আজকে আমাদের টপিক হচ্ছে উচ্চারণ এবং বানান। এই 10 মার্ক ইনশাল্লাহ আজকে গুছা দিব। নেক্সট দিন হচ্ছে আমরা ব্যাকরণ শব্দ শ্রেণী ধরবো। ঠিক আছে, আসো সামনে আগে একটু যদি বলি বাংলা উচ্চারণের নিয়ম, এই জায়গা থেকে কি টাইপের কোশ্চেন আসে? দুই ধরনের কোশ্চেন আসবে, একটা হচ্ছে ব্যাখ্যামূলক, একটা হচ্ছে নির্ণয়মূলক। ব্যাখ্যামূলক কোশ্চেনে তোমাকে নিয়ম লিখতে বলবে, 5টা নিয়ম লিখবা, 5 মার্ক। ঠিক আছে, ব্যাখ্যামূলক যেহেতু স্যারদের মধ্যে একটু দেখা যায় যে ব্যাখ্যামূলকের বেলায় একটু দ্বিধা কাজ করে ফুল মার্কস দেওয়ায়, সো আমি পার্সোনালি এজন্য করতাম না এইগুলা, ব্যাখ্যামূলক কোশ্চেন অ্যান্সার করতাম না। আমার কাছে মানে এই জিনিসটা মনে হইতো যে আমার টাইম যাচ্ছে, আমি অলরেডি ব্যাখ্যামূলক আমার অনেক কিছু লেখার আছে, প্লাস এখানে যদি আমি কোন একটা নিয়ম ভুল লেখে আমার কাটার সম্ভাবনা অনেক, অতগুলো কিছু মুখস্থ করে দিতে হচ্ছে। এর চেয়ে আমি 7-8টা শব্দ থেকে যে কোনো 5টা শব্দের উচ্চারণ লিখবো, ছোট ছোট করে উচ্চারণ লিখবো, আমার 5 মিনিটও লাগবে না, 5 মার্ক চলে আসবে। আমি যত বেশি টাইম সেভ করতে পারি আমি নির্মিতিতে তত বেশি টাইম পাবো। ঠিক আছে, সেই জন্য হচ্ছে আমি 5টা শব্দের উচ্চারণটা পড়ে যেতাম সবসময়। এবং এই জায়গাটায় হচ্ছে কি একটা স্পেসিফিক ওয়ার্ডের লিস্ট হয়ে গেছে একদম 2000, 2005, 2007, 2010, ওই 2000 থেকে 2010 এই 10 বছর টাইম ফ্রেমে যে শব্দগুলো ঘুরে ফিরে উচ্চারণ, বানান, শব্দ শ্রেণী, অপপ্রয়োগ এগুলো আসতো না, দেখা গেল ওই 10 বছরের শব্দের যে ভান্ডার, শব্দের যে রিসোর্স, ওই রিসোর্স থেকে এক্সাক্ট ঠিক ওই অংশ থেকে ওই শব্দগুলো থেকে আবার ওই পরের বছরগুলো 11, 12, 13, 14 কোশ্চেন আসতে আসতে মোটামুটি 2000 থেকে 2020 পর্যন্ত দেখা গেল এই 20 বছরের বিগত বছরের কোশ্চেনে উচ্চারণের শব্দগুলা, বানানের শব্দগুলা সেম, লিস্টও সেম। তো ওই একটা লিস্ট তুমি যদি পড়তে যাও, তুমি দেখবা প্রতিটা বইয়ে এরকম একটা লিস্ট থাকে, সব খালি বিগত বছরের বোর্ডের কোশ্চেনের লিস্ট। ঠিক আছে, বোর্ড কোশ্চেনের যা যা উচ্চারণ আছে সবগুলোর লিস্ট। ওইটা তুমি যদি টপ টু বটম ভালো করে পড়ে যাও, তুমি দেখবো ওটার বাইরে থেকে কোশ্চেনই আসতেছে না, ওইটা থেকে তুমি 5টা শব্দের উচ্চারণ একদম ইজিলি করে দিতেছো। সো আমি এটাও লাস্টে দেখাবো, আর এখন হচ্ছে নিয়মগুলো দেখা যাবো। ওকে, ব্যাখ্যামূলকের মধ্যে সবচেয়ে বেশি আসে যে কয়টা, সেটা হচ্ছে তোমার আদ্য অধ্বনি, মধ্য অধ্বনি, এ ধ্বনি, আর হচ্ছে ম ধ্বনি। সাথে আনকমনলি বাট কোশ্চেন কঠিন করলে যেটা আসতে পারে সেটা হচ্ছে বফলা এবং জফলা। রফলাটা আগে আসতো, আমি এখন আসতে দেখি না, তাই রফলাটা আনিনি। এবং এ ধ্বনিটা আনছি। শুধু অধ্বনি আমার এক্সট্রা করে পড়ানো কিছু, তুমি যদি আদ্য অধ্বনি, মধ্য অধ্বনি পড়ো, তুমি কিন্তু শুধু অধ্বনি এমনিই পারবা। ঠিক আছে, সো আসো আমরা হচ্ছে শুরু করি। ঠিক আছে, যে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারলাম যে আজকে আমরা কি কি পড়বো, এবার হচ্ছে আমরা শুরু করি। উচ্চারণের মধ্যে এগুলোই লাগবে। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে ব্যাখ্যামূলক কোশ্চেনে যাওয়ার আগে আমাকে কিন্তু উচ্চারণ লিখতে জানতে হবে। আমি মুখ দিয়ে যেটা বলতেছি ঠিক এই উচ্চারণটা আমি অক্ষরে কিভাবে লিখবো সেটা আমাকে একটু জানতে হবে। আমি কিন্তু লেখার সময় লিখি ঈগল, কিন্তু আমি যখন মুখে বলি আমি কিন্তু এই দীর্ঘি বা গ এভাবে উচ্চারণ করি না, আমি বলি ঈগল। এই যে ঈগল আমি যে মুখে যেভাবে উচ্চারণ করতেছি, আমি কিন্তু রস্যই উচ্চারণ করছি ঈগল, এবং গোল বলতেছি ই গোল, ই গল না, ই গোল বলতেছি। এর মানে আমি উচ্চারণটা যদি লিখি আমার এটা হবে ই গোল, এবং লতে আমি থেমে যাচ্ছি, এই কারণে লয়ের নিচে একটা হসন্ত, নাইলে যদি আমি হসন্তটা না দিই তাহলে হয়ে যাবে ই গো ল। তো আমি যে ল বলতেছি না, আমি ই গোল ল ধ্বনিতেই থেমে যাচ্ছি, সেটা বোঝানোর জন্য আমার একটা হসন্ত ব্রেক বুঝাইতে হসন্ত দিতে হবে। সো এই যে আমি ঈগল শব্দের উচ্চারণ লিখলাম,
এইভাবে আমি যদি উচ্চারণগুলো লিখতে যাই, অক্ষরগুলা কোনটা কোথায় চেঞ্জ হবে এটা একটু আমার জানা থাকা লাগবে। যেমন রস্যই হয়ে যাবে দীর্ঘই, মানে দীর্ঘই যদি আমি লিখি বানানে মুখে উচ্চারণ করার সময় সেটা যাবে রস্যই, দীর্ঘকার উচ্চারণ হয়ে যাওয়ার সময় রস্যকার রস্যৌ, দীর্ঘিকার হয়ে যাবে রস্যিকার, দীর্ঘকার হয়ে যাবে রস্যকার। অনুস্বার আমরা যদি বলি, যতই বলি অনুস্বার, এটা হয়ে যাবে উ, ঠিক আছে, এটা উতে কনভার্ট হয়ে যাবে। আমরা উচ্চারণে কিন্তু রি এরকম মানে অ্যাকচুয়াল রি যেরকম মূর্ধা থেকে উচ্চারণ হয়, আমরা কিন্তু সেই রিটা উচ্চারণ করি, আমরা রয় রসিকার রি এভাবে উচ্চারণ করি। সো যখনই বাক্যে দেখা যাবে আমার ঋণ শব্দটা চলে আসছে, আমি কিন্তু এই যে মূর্ধন্য ন এটাকে লিখবো হচ্ছে রয় রসিকার দন্তন্য ঋণ, কারণ আমি মূর্ধন্য ন স্পেশালি মূর্ধন্য দন্তন্যকে আলাদা উচ্চারণ করতেছি না, একই জিনিস উচ্চারণ করতেছি, তাই না? এই জন্য মূর্ধন্য হোক দন্তন্য হোক দুটাকে আমি দন্তন্য লিখবো, এবং এই নতে থেমে যাচ্ছি তাই নিচে হসন্ত দিব। একে আমি এ লিখতে পারি, এ বলতে পারি, এক একান্ত, ঠিক আছে, একনিষ্ঠ, এই যে আমি এর মতো উচ্চারণ করতেছি, কিন্তু আমি বললাম একই কাণ্ড, এই যে তখন আমি কিন্তু আবার এ উচ্চারণ করতেছি। ঐক্য, ওই ও, এগুলাকে আমার একটু ভেঙে ও ই ও উ এভাবে লিখতে হবে, ঠিক আছে, একটু ভেঙে লিখতে হবে। স আমি যেমনই লিখে না কেন, দন্ত স হোক, তালবস্য হোক, মূর্ধন্য স হোক, আমার উচ্চারণের উপর ডিপেন্ড করতেছে আমি ওখানে কি বসাবো। যদি আমি এস এর মতো উচ্চারণ করি তখন আমার এস এর মতো উচ্চারণের ক্ষেত্রে বসবে দন্ত স, আর যদি এস এইচ এর মতো স এর মতো উচ্চারণ হয় সেক্ষেত্রে বসাবো তালব্যস্য। এটা হচ্ছে আমার উচ্চারণটা কেমন হচ্ছে, সেই উচ্চারণের উপর ডিপেন্ড করে আমার অক্ষরটা অ্যাপ্লাই হবে। ওকে, আমার বানানে যে অক্ষরই থাক, আমার বানানটাকে আমি কিভাবে উচ্চারণ করতেছি সেই উচ্চারণের বেসিসে আমি হচ্ছে উচ্চারণটা লিখবো, ঠিক আছে। দন্তন্য মূর্ধন্য আমরা সেম ক্যাটাগরিতে সেম স্টাইলে বা সেম ভাবে উচ্চারণ করি, এর জন্য মূর্ধন্য ন হোক দন্ত ন হোক দুই ক্ষেত্রেই দন্ত ন হবে। বর্গীয় জ অন্তস্থ জ দুইটার ক্ষেত্রেই হচ্ছে বর্গীয় জ আমি বসাবো, ঠিক আছে। এই কয়েকটাতে জাস্ট আমার একটু চেঞ্জ হবে, যে অনুসার জায়গায় আমি ও লিখতেছি, ও এর জায়গায় আমি ও এবং রস্যই দুইটা লিখতেছি, এর জায়গায় আমি উচ্চারণ অনুযায়ী এও লিখতেছি, এও লিখতেছি। তো এই যে আমার ছোট ছোট চেঞ্জ, এই কয়েকটা মাইনর চেঞ্জ বাদে বাকি তোমার শব্দে যা যা আছে, যেভাবে যা আছে সব তোমার সেভাবে লিখতে হবে, এছাড়া বাকি সব যা আছে তাই লিখতে হবে। ওকে, আসো এবার হচ্ছে আমরা ডিবেজ, এবং আস্তে আস্তে যখন আমরা পড়বো জিনিসটা আমাদেরকে আরো বেশি মানে ইউজ টু হয়ে যাবে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে তোমার দেখো যা আছে তাই লিখতে হবে, ব্যাপারটা কি আসলে বানানে বর্ণগুলো লিখতে হবে, তুমি বানানে বর্ণগুলো যেটা সেটাই লিখবা, শুধু হচ্ছে যেটা যেভাবে উচ্চারণ করি সেই জিনিসটাকে একটু হাইলাইট করবা। যদি আমার বানান থেকে উচ্চারণটা একটু ডিফারেন্ট হয়, ওই পোর্শনটা বা ওই ছোট্ট অংশটা শুধু একটু চেঞ্জ হবে, এছাড়া বাকি পুরো বানান নেয় কোনো চেঞ্জ হবে না। এবং হসন্ত কিন্তু প্রয়োজন মতো ব্যবহার করতে হবে, যে না আমার এই যে আমি থামতেছি ই গোল, এই থামাটা কিন্তু বোঝানো যাবে না। আসো এবার আমরা পড়া শুরু করি। ওকে, আদ্য অধ্বনি, আচ্ছা অধ্বনি, আদ্য অধ্বনি, মধ্য অধ্বনি, অন্ত অধ্বনি, ব্যাপারটা কি? আমি ধরো তোমাকে বললাম যে অমর, এই শব্দটা দেখো অমর, এই যে এই অটা বাক্যের শুরুতে বা আদিতে বসছে না, এই জন্য যেহেতু এটা বাক্যের আদিতে বা শব্দের আদিতে বসছে, এই জন্য এটাকে আমি বলবো আদ্য অ। যে বা অধ্বনিটা মাঝখানে বসছে, এটা কিন্তু হচ্ছে ম এর সাথে অধ্বনি বসে ম উচ্চারণ হচ্ছে, কিন্তু অমর না বলে আমি কি বলছি অমর। এই যে অমর ওকারের মতো উচ্চারণ হচ্ছে, এটা কোন অধ্বনি হচ্ছে ওকারের মতো উচ্চারণ হচ্ছে, যে অধ্বনিটা বাক্যের মাঝখানে বা মধ্যে অবস্থিত, এই জন্য আমি এই অধ্বনিকে বলবো মধ্য অধ্বনি। আর যদি কখনো বাক্যের লাস্টে অধ্বনি থাকে, লাস্ট অংশে, সেটাকে আমি বলবো অন্ত অধ্বনি, ঠিক আছে, সেটাকে আমি বলবো অন্ত অধ্বনি। ওকে, সো এখন আমরা হচ্ছে আদ্য অধ্বনির 5টা নিয়ম জানবো। আদ্য অধ্বনি 5টা নিয়ম জানবো, যে শব্দের আদিতে বা শুরুতে যদি হচ্ছে তোমার অধ্বনি থাকে, অধ্বনি মানে যে স্বরে অ থাকবে এমন না, তোমার যে কোনো অক্ষরের সাথে ক খ গ ঘ সবগুলো অক্ষরের সাথে কিন্তু অধ্বনি লাগানো, তো এই যে অধ্বনিটা যে কোনো ব্যঞ্জনের সাথেও যুক্ত অবস্থায়, যে কোনো ব্যঞ্জনের মধ্যেও মানে আন্ডারনিথ অবস্থায় থাকতে পারে। তো যদি এরকম অধ্বনি থাকে এবং সেই অধ্বনির পর, সেই অধ্বনির পরের অংশে রস্যই দীর্ঘই, রস্যৌ দীর্ঘ, অথবা এদের যে আকার ইকার গুলা, ইকার উকার গুলা, এরা যদি থাকে, তখন এই অ এর উচ্চারণটা ও এর মতো হবে। যেমন এটা কিন্তু ক এর সাথে মানে অধ্বনিটা আছে ক, কিন্তু লাস্ট যখন বয় রসিকার বি বসে তখন কিন্তু ক বি না, তখন হয়ে গেছে কবি। এবং আমি দেখো উচ্চারণে কি লিখতেছি কবি, কয় ওকার কবি, যেটা ঠিক আমি মুখে বলছি সেটাই লিখতেছি। এটা কিন্তু শুধু নয়ের সাথে অধ্বনি, কিন্তু পর যখন দয়ের দীর্ঘিকার বসেছে তখন কি হয়ে গেছে নদী। অরুণ, এই যে এটা কিন্তু অরুণ হয়নি, এটা হয়ে গেছে অরুণ। যদি আমি এটা লিখতাম, এটা আমি লিখতেছি হচ্ছে তরুণ, কিন্তু আমি যদি এটাকে উচ্চারণ লিখতে যখন কি হবে, আমি তরুণ বললাম কিন্তু বলি তরুণ, তো আমি ত এর সাথে ওকার বসাচ্ছি, ওকার উচ্চারণ করছি, আমি উচ্চারণ লিখবো তো
রু যেভাবে লিখছিলাম সেভাবেই, এবং রুন এই দন্তন্য মূর্ধন্য একই স্টাইলে উচ্চারণ, আমি দন্তন্যই বলবো তরুণ, এবং যেহেতু নতে থেমে যাচ্ছি লাস্টে একটা হসন্ত। খুব ইজি জিনিস কিন্তু বানান লেখা। ওকে, তারপর আসো পরটা কি বলছে। যদি আদ্য অ এর পর তোমার ক্ষিয় বা গয় ইয় থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে অয়ের উচ্চারণ ও এর মতো হবে। যেমন দক্ষ, এই জায়গায় হচ্ছে দক্ষ না, এটা হবে দক্ষ। কক্ষ না, এটা হবে কক্ষ। যজ্ঞ না, এটা হবে যজ্ঞ। ওকে, দক্ষ, কক্ষ, যজ্ঞ। এবং দেখো এই জায়গাটায় তোমার মানে গয়ের সাথে ইয় আছে না, এই ইয়, এই নাসিক্য ধ্বনিটা, এই নাকের উচ্চারণটা, এটা যে নাক দিয়ে উচ্চারণ হবে, এই নাসিক্যটা উচ্চারণের জন্য তুমি এটা তুমি মুখ দিয়ে বলার সময় তো বুঝাইতে পারতেছো, বাট লেখার সময় কিভাবে দেখাবা? লেখার সময় দেখাবা হচ্ছে এই যে যজ্ঞ। নর্মালি এটা হওয়ার কথা ছিল হচ্ছে, আমি বলি এই যজ্ঞ, এটা বানানটা তুমি একটু খেয়াল করো, এটা বানানটা নর্মালি কি হওয়ার কথা ছিল, যেহেতু অন্তস্থ জ্বর বর্গীয় জ আমরা সেম উচ্চারণ করি, এর কথা ছিল হচ্ছে জগ গো, জগ গো, কারণ তুমি থেমে উচ্চারণ করছো, জগ গো, যুক্ত বর্ণগুলো এভাবে উচ্চারণ হবে, জগ গো। ঠিক আছে, এখন দেখো আমরা নিয়মটা কি পড়ছি, যেহেতু এখানে গয় ইয় আছে তাই এটা হয়ে যাবে ওকার, তাই আমার উচ্চারণটা হবে যোগ গো। এখন কথা হচ্ছে আমার কিন্তু উচ্চারণ লেখা শেষ, তবু আমি একটা জিনিস মিস করে গেছি, কি এখানে নাসিক্য বর্ণ একটা উচ্চারণ আছে, এই নাসিক্যটা আমি কিভাবে দেখাবো? এই জন্য আমি হচ্ছে যেন এটা নাক দিয়ে উচ্চারণ হবে সেটা বোঝার জন্য এই যোগ গো, এই গয়ের উপর গয়কের উপর একটা চন্দ্রবিন্দু দিয়ে দেবো, যে এটা আমার নাক দিয়ে উচ্চারণ হচ্ছে, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খেয়াল রেখো, এই চন্দ্রবিন্দুটা আমার নাসিক্য বর্ণ বা নাক দিয়ে উচ্চারণ হচ্ছে এটা বোঝানোর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা লাগে। এখানে একটা জিনিস হচ্ছে কি, তুমি দেখো মাঝখানে হাইফেন হাইফেন দেওয়া, তোমরা যখন অ্যান্সার করবা এই হাইফেনটা লিখবা না, কেন? কারণ হচ্ছে আমি যখন স্লাইডটা তুমি নিজে টাইপ করছি, স্লাইডটা যখন আমি টাইপ করতে গেছি এই হাইফেনটা না দিলে না এই দুজন যুক্ত হয়ে যায়, কারণ বাংলা ফরম্যাট এমনই, এরা হচ্ছে যুক্তাক্ষর বানায় ফেলবে। তো যেন যুক্তাক্ষর না হয়, তোমরা হসন্ত সহ অক্ষরটাকে আলাদা দেখতে পারো, সেজন্য আমার মাঝখানে বেশ কয়েক জায়গায় হাইফেন ইউজ করা লাগছে, তোমরা কিন্তু হাইফেন ইউজ করবা না। ঠিক আছে, আসো অধ্বনির প্রথম নিয়মগুলো, দ্বিতীয় নিয়মগুলো, তারপর কি আদ্য অ এর পর যদি জ ফলা থাকে সেম ভাবে উচ্চারণ অ এর মতো হবে। যেমন গদ্য না, এটা হবে গদ্য। বন্যা না, এটা হবে বন্যা, হবে না, এটা হবে বন্যা, বন না, বন না, বন্যা। এই নয় আমি একবার থামতেছি আবার শুরু করতেছি, এই জন্য বন প্রথমে নয় ওকার, নয় ওকার বলে নয় হসন্ত, তারপর বন না, ওই নয় আকার। ঠিক আছে, বন না। সজ্জা, এটাকে আমি ও দিয়ে উচ্চারণ করেছি, এই জন্য সোজ যা, সোজ যা। ঠিক আছে, সোজ যা। চতুর্থ নিয়ম, শব্দ অ ধ্বনির পর কি বলছে, রিকার যুক্ত ব্যঞ্জন থাকলে অর উচ্চারণ ও এর মতো হয়। রিকার যুক্ত ব্যঞ্জন মানে হচ্ছে যদি তোমার রিকার থাকে, সোজা ভাষা যদি রিকার থাকে তার মানে যেমন মসৃণ, এটাকে তুমি কিভাবে লিখবা? এটা তুমি লিখবা মসৃণ, তুমি কিন্তু দন্তের সাথে একবার থামতেছো এবং এস এর মতো উচ্চারণ হচ্ছে মসৃণ, তুমি কিন্তু মসৃণ বলতেছো না, তুমি বলতেছো কি মসৃণ, বিস্তৃত। এই যে এইরকম যখন এস এর মতো উচ্চারণ হচ্ছে তখন তুমি উচ্চারণেও দন্তস্বর লিখবা। কিন্তু যদি তোমার মসৃণ টাইপের উচ্চারণ হইতো বা সৃষ্টি এরকম উচ্চারণ হইতো, তখন ওই তালব্যস্বটা এই এসএইচ এর মতো স্বয়ের মতো উচ্চারণের জন্য তুমি উচ্চারণটা তালব্যস্বই লিখতা, মসৃণ। এই দেখো ওকারের মতো লিখছি এই জন্য মোস, তারপর হচ্ছে শ্রীন, মোস শ্রীন, মোস শ্রীন। এখন দন্তন্য আমি তো মূর্ধন্য লিখতে পারবো না, এই জন্য আমি লিখবো দন্তন্য, আর শ্রীন আমি যেহেতু নতে থেমে যাচ্ছি তাই এখানে একটা হসন্ত, মোস শ্রীন। যোগকৃত, যোগকৃত এই জায়গাটাকে তুমি লিখবো হচ্ছে যোগকৃত, যোগকৃত এরকম হবে, যোগকৃত না, এটা হবে যোগকৃত। ঠিক আছে, এটা হবে যোগকৃত। আসো, শব্দের আদিতে যদি র ফলাযুক্ত অধ্বনি থাকে, র ফলাযুক্ত অধ্বনি থাকে, এখানে একটা ফ্যাক্ট, এতক্ষণ হচ্ছে অ এর পর কি বসবে সেগুলো আমি দেখলাম, যদি অ এর সাথে যেটা আমি অধ্বনি বলছি সেইটার সাথেই যদি র ফলা থাকে তার মানে উচ্চারণ ও এর মতো হয়ে যাবে। প্রনাম, প্রথম, প্রহার, বানানগুলো দেখো, প্রনাম ওকারের মতো হচ্ছে জন্য প্র, নয়াকার না, এটা আমি দন্তন্য দিয়ে লিখবো, আর প্রনাম মতে থেমে যাচ্ছে তাই হসন্ত, প্রনাম। এখানে দেখো প্রথম, প্রহার, ইজি কিন্তু উচ্চারণ, ঠিক আছে, কঠিন কিছুই না। তাহলে আমরা আদ্য অধ্বনির সামারাইজ হিসেবে কি কি পেলাম? আদ্য অধ্বনি, এই শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে এবং এটা পর যদি রস্যই দীর্ঘই, রস্যৌ দীর্ঘ, বা হচ্ছে এদের ইকার উকার গুলা, অথবা হচ্ছে রি, অথবা হচ্ছে তোমার গয় ইয়, অথবা যদি ক্ষিয়, আর হচ্ছে জফলা, এই কয়েকটা যদি থাকে আমার অয়ের উচ্চারণ ও এর মতো হচ্ছে,
তোমার জাস্ট এই কয়েকটা জিনিস মাথায় রাখলে কিন্তু হয়েছে যে অধ্বনির পর হচ্ছে এই কয়েকটা জিনিস থাকলে আমার ওর মধ্যে আছে, এবং তুমি এখান থেকে নিয়ম পেয়ে যাচ্ছ। এই পুরোটা একটা নিয়ম, শুধু রিকারের একটা নিয়ম, এই দুটোর একটা নিয়ম, জফলার একটা নিয়ম। সেই দুটো করে উদাহরণ লিখে দিবা, আর এক্সট্রা করে হচ্ছে এই রফলা কথাটা মাথায় রাখবা। আদ্য অধ্বনি শেষ। ডিটেলস আগে পড়াইলাম ফার্স্ট স্লাইড, এজন্য একটু বুঝাইলাম জিনিসটা, যাতে তুমি একদম যদি জিনিসটা না বুঝে থাকো তাও যেন তোমার মাথায় বসে। এবার কিন্তু আমরা একটু স্পিডে যাওয়া শুরু করবো, কারণ আমরা অলরেডি বুঝে গেছি জিনিসটা সম্পর্কে, আমাদের প্রাইমারি আইডিয়া হয়ে গেছে। মধ্য অধ্বনি, মধ্য অধ্বনি মানে কি? এতক্ষণ হচ্ছে যে শব্দ বলছিলাম শব্দের শুরুতে অধ্বনি ছিল, এখন শব্দের শুরুতে না, এখন হচ্ছে শব্দের মাঝখানে, এই জায়গাটায় অধ্বনি। আসো কোথায়? শব্দের মধ্য অধ্বনির পর সেম নিয়ম। এই প্রথম নিয়মটা হচ্ছে আদ্য অধ্বনির প্রথম যে নিয়ম পড়ছিলা সেই নিয়মটার মতোই, যে আদ্য অধ্বনির পর যদি রস্য দীর্ঘ রস্য দীর্ঘ পাও, বা রসিকার দীর্ঘিকার রস্যকার দীর্ঘকার পাও, অর উচ্চারণ ও এর মতো হয়। সেম জিনিস যদি মধ্য অধ্বনি, মাঝখানে যে অধ্বনিটা বসছে, শব্দের মাঝখানে অধ্বনিটা বসে, তারপর যদি এরকম রস্য দীর্ঘ রস্য দীর্ঘ অথবা রসিকার দীর্ঘিকার রস্যকার দীর্ঘকার বসে, ওই অ এর উচ্চারণ ও এর মতো হবে। কিভাবে? সুমতি, তুমি কিন্তু সুমতি বলছো, তুমি কি বলছো? সুমতি। কাকলি, তুমি কিন্তু ওকার উচ্চারণ করছো, কি বলবা? কাকলি। অতনু, তুমি কিন্তু ওকার উচ্চারণ করছো, অতনু, সেভাবে হচ্ছে উচ্চারণটা হবে। কিন্তু বানানে তুমি, বানানে হচ্ছে যেটা অ্যাকচুয়াল বানান তুমি সেটাই লিখবা, ঠিক আছে? বানানে হচ্ছে যেটা অ্যাকচুয়াল বানান তুমি সেটাই লিখবা, আর উচ্চারণটা হচ্ছে তুমি তোমার মতো ওকার বসা নিবা, কারণ তুমি যেটা উচ্চারণ করছো মুখ দিয়ে যেটা বলছো সেটাই লিখবা। মধ্য অ এর পর যদি হচ্ছে ওই যে প্রথম যে নিয়মগুলো বলছিলাম সেই নিয়মটাকে আমি এখন একটা রুলসের ভিতরে নিয়ে আসছি। এই রিকার দিয়ে তুমি একটা নিয়ম বলবা, খিও আর গয় ইয় দিয়ে একটা নিয়ম বলবা, জফলা দিয়ে একটা নিয়ম বলবা। দেখো এই একটা রুলসের মধ্যে কিন্তু তিনটা নিয়ম নিহিত। তোমাকে যদি লাইন বাই লাইন করে করে আলাদা আলাদা ভাবে দেখে, তোমার কাছে মনে হয় ভাইয়া এত কিছু মাথায় থাকতেছে না। এই একটা রুল মাথায় রাখো, শুধু যখন কোশ্চেন আসবে তখন লিখবা 2 নাম্বার দিয়ে মধ্য অ এর পর রিকার বসলে অর উচ্চারণ ও এর মতো হয়। 3 নাম্বার দিয়ে লিখবা মধ্য অ এর পর খিয় এবং গয় ইয় বসলে উচ্চারণ ও এর মতো হয়। তারপর 4 নাম্বার রুলস হিসেবে লিখবা জফলা থাকলেও অর উচ্চারণ ও এর মতো হয়। এক্সট্রা করে শুধু 2টা করে সবগুলোর উদাহরণ পড়ে, সবগুলোর হচ্ছে 2টা করে উদাহরণ পড়ে যাবে, সবগুলোর 2টা করে উদাহরণ পড়ে যাবে, সবগুলো 2টা করে উদাহরণ পড়ে যাবা। যেমন এই যে অমসৃণ, এটা তুমি বলতে পারো হচ্ছে প্রথমটার উদাহরণ হিসাবে। কিয় বা গয় ইয়, এটা উদাহরণ হিসেবে কি বলতে পারো? হচ্ছে তোমার অবক্ষয় দৈবজ্ঞ, অবক্ষয় দৈবজ্ঞ। দেখো এই জায়গাটা কি বলি? অবক্ষয়, তুমি উচ্চারণ কি করছো? অবক্ষয়, অবক্ষয়। তুমি কোথায় থামছো? অর পর বোক, কতে থামতেছো। তো বয় ওকার লেখা পর তুমি কি লিখবা? অ বোক। বয় ওকার লেখা পর তুমি লিখবা ক, তারপর হসন্ত, তারপর কোথেকে শুরু করছো? অবক্ষয়, খ দিয়ে শুরু করছো, তাই এটা হবে ক্ষয়। অবক্ষয়, অবক্ষয়, এবং হসন্ত দিয়ে থেমে যাচ্ছ অন্তস্থিয়তে, তাই এখানে হচ্ছে হসন্ত। অবক্ষয়। দৈবজ্ঞ, আমি কি বলছি? ওকার ওই বা ওইকার থাকলে কি লিখতে পারি আমরা? হচ্ছে ওই বা হচ্ছে এরকম ওইকার থাকলে আমরা এইভাবে লিখতে পারি। সেক্ষেত্রে হচ্ছে তোমার দই বোগ, যেহেতু এটা তোমার লাস্টের গই হচ্ছে, এটা হচ্ছে ওকার দই বোগ গো, এই হাইফেনটা হবে না, দই বোগ গো, যেহেতু এটা নাক দিয়ে উচ্চারণ তাই দই বোগ গো। ওকে। আর হচ্ছে কথা হচ্ছে ভাই হসন্তের কোনো উদাহরণ দেখাইলে না, হসন্তের কোনো উদাহরণ, হসন্তে বলে জফলা দিয়ে কোনো উদাহরণ, জফলার উদাহরণ কোথায়? জফলার উদাহরণ একটু দেখাই। জফলার উদাহরণটা হচ্ছে প্রযোজ্য, এই ওয়ার্ডটা একটু দেখো। আচ্ছা, প্রযোজ্য আসলে হয় না, প্রযোজ্য তো এখানে ওকার আছে তাই প্রযোজ্য না, আমরা একটু অন্য একটা ওয়ার্ড নিই। অন্য একটা ওয়ার্ড কি নিতে পারি? অসহ্য। ইয়েস, এই ওয়ার্ডটা নিতে পারি। দেখো অসহ্য, তোমার কিন্তু এইখানে অধ্বনি আছে, একটু খেয়াল করো। এটাকে আমি কি লিখবো? যখন স্বরে অ, এটা লিখবো অ। সহ্য, আমি এস এইচ সদ মতো উচ্চারণ করছি, আমি কিন্তু এস বা স উচ্চারণ করছি না, আমি উচ্চারণ করতেছি স। অসহ্য, তো এই জন্য এটা কি হবে? তালব্য স লিখবো, যেহেতু অসহ্য আমার এখানে জফল আছে, আমি ওকার হিসেবে লিখবো অস, তারপর জয় জ, মানে অসহ্য, আমি জ ধ্বনিটাকে 2বার উচ্চারণ করছি, এই জন্য কি হবে? অসহ্য, অসহ্য। এই যে অসহ্য, এটা হচ্ছে আমার বানান, ঠিক আছে? এটা তুমি এটা লিখে আসলে উদাহরণ হয়ে গেছে। তারপর কি? শব্দের মধ্য অ এর পূর্বে, এতক্ষণ হচ্ছে মধ্য অ এর পর, অ এর পর কি কি থাকলে কি হবে না হবে। এখন কথা হচ্ছে অ এর আগে কি থাকবে সেটার উপরে কিছু ডিপেন্ড করবে। যদি মধ্য অ এর পূর্বে স্বরে ও স্বরে এ ও থাকে, তাহলে হচ্ছে অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন কলম, আগে যেহেতু অধ্বনি আছে জন্য এটার উচ্চারণ ও এর মতো হয়ে গেছে কলম। যেহেতু এখানে আকার আছে তাই এটা উচ্চারণ ও এর মতো হয়ে গেছে পাগল। কোমর, বেতন, ঠিক আছে? দেখো কোমর ডয়সনরা, কিন্তু তুমি কি ডয়সনরাও মুখে উচ্চারণ করো? তুমি কিন্তু বয়সনরার মতো উচ্চারণ করো, যেন কি হবে? রয় হসন্ত, কোমর। ওকে, এই একটার মধ্যে হচ্ছে 2 3 4 নিয়ম অন্তর্ভুক্ত করা, এখান থেকে একটা নিয়ম, এখানে 4টা নিয়ম, আর এই জায়গায় তুমি দিবা 5 নাম্বার নিয়ম। দেখো তোমার 5টা রুলস কিন্তু শেষ। আসো পরেরটা আসো।
অন্ত অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম, এটা কি করবা? যদি তোমার আন প্রত্যয়ন্ত শব্দ শেষে, আচ্ছা এখানে একটু অ্যাডভান্স কথাবার্তা আসা শুরু হয়েছে। প্রত্যয়টা কি? প্রত্যয়টা হচ্ছে কোন একটা শব্দ রুট যে ওয়ার্ডটা, সেই রুট ওয়ার্ডের লাস্টে কিছু অংশ বসে যদি শব্দটাকে একটা পূর্ণ রূপ দেয়, সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার প্রত্যয়, লাস্টের শব্দে শেষে বসে। যেমন হচ্ছে তোমার একটা ধাতু আমি বলি, এটা হচ্ছে পর ধাতু, এটার সাথে তুমি যখন আ যোগ করবা তখন এটা হয়ে যাবে পরা। তুমি যদি এই পর ধাতুর সাথে আন প্রত্যয় যোগ করো, তোমার এটা হয়ে যাবে পরানো, পরানো, আন প্রত্যয়। ঠিক আছে, এই যে এই আ বা আন এরা কিন্তু প্রত্যয়, এবং এই যে এই অংশটা বসছে এটা হচ্ছে তোমার ধাতু, এটাকে আমরা ক্রিয়া প্রকৃতি বলি। তো প্রকৃতি প্রত্যয় অত ডিটেলস আমি যাচ্ছি না, কিন্তু এই অংশগুলা পর যে এই যে ছোট্ট শব্দের অংশ বসে একটা ফুল ওয়ার্ড যে ফর্ম করতেছে, একটা ফুল শব্দ ফর্ম করতেছে, এই ছোট ছোট অংশগুলোকে আমরা ইংলিশে বলি সাফিক্স, বাংলায় বলি প্রত্যয়। এখানে হচ্ছে এই আন প্রত্যয়, এটা বলা হয়েছে আন প্রত্যয়ন্ত মানে কি? প্রত্যয়ন্ত মানে হচ্ছে প্রত্যয় প্লাস অন্ত। প্রত্যয়ন্ত মানে হচ্ছে যে প্রত্যয় দিয়ে অন্ত হয়েছে, যে প্রত্যয় দিয়ে শেষ হয়েছে, অন্ত মানে শেষ, যে প্রত্যয় দিয়ে বাক্যটা শব্দটা শেষ হয়েছে, সেই প্রত্যয়টাকে আমি বলবো, সেই শব্দটাকে আমি বলবো ওই প্রত্যয়ান্ত শব্দ। কারণ এই যে তোমার বলানো, এই বলানো শব্দটা কি আছে? লাস্টে হচ্ছে বল যোগ আনো, এই যে আন প্রত্যয় দিয়ে শব্দটা অন্ত হয়েছে বা শেষ হয়েছে, এই জন্য এই বলানো শব্দটা হচ্ছে একটা আন প্রত্যয়ান্ত শব্দ। সেরকম যদি আন প্রত্যয়ান্ত শব্দ থাকে, সেই শব্দের শেষে অবস্থিত যে অধ্বনি, সেটার উচ্চারণ ওর মতো হবে। যেমন বলান, এটা কিন্তু বলান না, এটা হবে বলানো। দেখান, এটা কিন্তু হসন্ত হবে না, এটা হবে দেখানো। এটা কিন্তু করান হবে না, এটা হবে করানো। ওকে, এটা গেল ফার্স্ট নিয়ম। সেকেন্ড নিয়ম হচ্ছে ত বা ইত প্রত্যয় যোগে, ত বা ইত প্রত্যয় যোগে শব্দের শেষে ও এর উচ্চারণ ও এর মতো হয়। ভাই এখানে 4টা রুলস কেন? এই যে এখানে শুধু ত প্রত্যয় যোগে একটা রুলস লিখবা, ইত প্রত্যয় যোগে আরেকটা রুলস লিখবা, একই জিনিস, জাস্ট হচ্ছে মানে দুইটাকে আলাদা দুই জায়গায় মেনশন করবা, তাহলে দেখবা তোমার 2টা রুলস হয়ে গেছে। 5টা রুলস, একদম ডিফারেন্ট ডিফারেন্ট 5টা শেখা লাগতেছে না। ত বা ইত প্রত্যয় যোগে গঠিত শব্দ শেষে অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন কি চালিত, চালিত, এটা কিভাবে হয়েছে? এটা গঠন হয়েছে হচ্ছে চল যোগ ইত, চল যোগ ইত। ঠিক আছে, তারপর গত, এটার মিনিংটা ভুলে গেছি, গত নত এটা ভুলে গেছি, কিন্তু এটা হচ্ছে তোমার পাল যোগ ইত। এই দুটো হচ্ছে ইত প্রত্যয় যোগে, নিচে দুটো হচ্ছে ত প্রত্যয় যোগে। ঠিক আছে, আমি পুরো বিচ্ছেদটা ভুলে গেছি, বাট হচ্ছে তোমার এই দুটো মনে আছে, তো এই দুটো বলে দিলাম। তো এই যে দেখো তোমার ধাতুর সাথে লাস্টে ইত প্রত্যয়টা যোগ হয়েছে, ইত প্রত্যয় যোগে গঠিত, ইত প্রত্যয়ান্ত বা ত প্রত্যয়ান্ত শব্দ, এদের লাস্টে হচ্ছে অর উচ্চারণ ও এর মতো হচ্ছে। তুমি শুধু ইত প্রত্যয় এইটাকে একটা আলাদা রুলস হিসেবে দেখাতে পারো, শুধু ত প্রত্যয় যোগে এটাকে একটা আলাদা রুলস হিসেবে দেখাতে পারো। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার এক রুলসে 2 রুলস হয়ে যাচ্ছে। 3 নম্বরে হচ্ছে বাংলা ভাষার কিছু বিশেষ বিশেষণ পদ আছে তাদের অন্ত এর উচ্চারণ ও এর মতো হয়। মানে ব্যাপারটা হচ্ছে কিছু বেসিক বা বাই ডিফল্ট এদের লাস্টে ও এর উচ্চারণ ও এর মতোই হবে। এদেরকে তুমি কিছু বললা যে কালো, ভালো, এদের লাস্টে হচ্ছে ওকার নাই, কিন্তু তারপর ওকারের মতো উচ্চারণ হবে। এই যে লাস্টে অধ্বনিটা আছে শব্দের একদম শেষে, এটা কিন্তু অন্ত অধ্বনি বলে। ঠিক আছে, এটার কথা এতক্ষণ বলতেছি। বাংলা ভাষায় কিছু দ্বিরুক্ত শব্দ, লাস্ট রুলটা কি? বাংলা ভাষায় কিছু দ্বিরুক্ত শব্দ বিশেষণ রূপে ব্যবহৃত হলে তার অন্ত অ এর উচ্চারণ ও এর মতো হয়। এটা কি বলছে? কিছু দ্বিরুক্ত শব্দ, একই শব্দ যখন তুমি 2বার উচ্চারণ করতেছো, একই শব্দ তুমি যখন 2বার উচ্চারণ করতেছো, সেই শব্দ যখন বিশেষণ রূপে ব্যবহৃত হচ্ছে, যে আমার হাত কেঁপে উঠলো, এটাকে আমি কি বলতে পারি? থরথর করে কেঁপে উঠলো। এই যে কেঁপে ওঠা, এটাকে যে আমি আরেকটু বিশেষায়িত করতেছি, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব দুইটাই তো দিন শেষে বিশেষণ, তাই না? তো এই যে আমি বিশেষণ হিসাবে যে দ্বিরুক্ত শব্দ ইউজ করতেছি, থর থর করে কেঁপে উঠলো, থর শব্দটাকে আমি 2বার বলছি, থর থর করে কেঁপে উঠলো, এইরকম একই শব্দকে 2বার উচ্চারণ করে একটা ডিফারেন্ট বা একটা আরো স্পেসিফিক মিনিং দেওয়াকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। এই দ্বিরুক্ত শব্দ যখন বিশেষণ হিসেবে বসে, সেইটার যখন বসবে তখন দেখবো ওই দ্বিরুক্ত শব্দের অন্ত অগুলা ও এর মতো উচ্চারণ হচ্ছে। যেমন এটা কিন্তু পর পর হবে, পর পর, বা হচ্ছে বড় বড়। থর থর, আমি বলতে পারি না থর থর করে কেঁপে উঠলো, থর থর করে কেঁপে উঠলো। ঠিক আছে, তার অবস্থা একদম মরমর হয়ে গেছে। ঠিক আছে, এই যে মরমর, থর থর, পর পর, বড় বড়, এই যে সবগুলো দেখো ওকার যোগ হয়েছে লাস্ট ধ্বনিটা, এই অ উচ্চারণ ও এর মতো হয়েছে বলতে এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, আশা করি অধ্বনির যে 4টা আছে, যে আদ্য অ, মধ্য অ, অন্ত অ, এই দিনে তোমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে, এই দিনে তোমাদের কাছে ক্লিয়ার। এবার আসো এ ধ্বনি।
এ ধ্বনির ব্যাপারে হচ্ছে 5টি নিয়ম আলাদা আলাদা দেখাবো, একদম ছোট ছোট নিয়ম। যে শব্দের শুরুতে যদি এ ধ্বনি থাকে এবং পরে রস্য দীর্ঘ এ ও এরা বসে, এর উচ্চারণ স্বাভাবিক হবে। দেখো সেম জিনিসগুলো যখন অ এর পরে বসছে তখন উচ্চারণ চেঞ্জ যাচ্ছে, আর এরপর যখন বসছে স্বাভাবিক হবে। যেমন দেখি, মেঠো, বেগুন, স্বাভাবিক। শব্দের শুরুতে যদি এ ধ্বনি থাকে এবং পরে এই কয়েকটা ওয়ার্ড থাকে, এই কয়েকটা অক্ষর থাকে, সবগুলো মনে না পড়লে মোটামুটি 3টা অক্ষর লিখে আসলেও হবে, র ল স হ লিখে আসবা, তাইলে হচ্ছে এর উচ্চারণ স্বাভাবিক হবে। মানে এর উচ্চারণ স্বাভাবিক কখনো কখনো বলছে আমি সেটা, এখানে কিন্তু এর উচ্চারণ স্বাভাবিক। বেল, দেহ, দেশ সব স্বাভাবিক উচ্চারণ। একাক্ষর যুক্ত সর্বনাম, একাক্ষর যুক্ত মানে একটা সর্বনামে একটাই অক্ষর, যেমন কে, যে, সে, এগুলো দেখো একাধিক অক্ষর নেই, একটা মাত্র অক্ষর। এরকম সর্বনাম পদের এ ধ্বনি স্বাভাবিক বা অবিকৃত থাকে। তাহলে বিকৃত ধ্বনি কোনটা? বিকৃত ধ্বনি হচ্ছে এ, বিকৃত ধ্বনি হচ্ছে এ, যেটাকে আমরা হচ্ছে একের ক্ষেত্রে ইউজ করি। কিরকম? যদি একাক্ষর একার যুক্ত ধাতুর সাথে আ যুক্ত হয় তাহলে হচ্ছে তোমার এ উচ্চারণ হবে। মানে ব্যাপারটা কি? যেমন হচ্ছে তোমার ধাতু হচ্ছে দেখ, ধাতু কিন্তু দেখ, ঠিক আছে, কিন্তু এটার সাথে যখন আ ধ্বনি যুক্ত হয়েছে তখন এটা উচ্চারণ হয়ে যাচ্ছে দেখা, নট দেখা। এটা কিন্তু আমি লিখতেছি দেখা কিন্তু উচ্চারণ করতেছি দেখা। আর সেম জিনিসের সাথে যখন এই দেখ ধাতুর সাথে যখন আমি রস্যই যোগ করতেছি তখন উচ্চারণ হচ্ছে দেখি, তখন কিন্তু আমার ঠিকই মানে এ উচ্চারণটা হচ্ছে, কিন্তু এখানে এ উচ্চারণটা বিকৃত হয়ে এ হয়ে যাচ্ছে আ প্রত্যয়ের জন্য। সো এখানে যদি এরকম বলে একাক্ষর যে একার ধাতু সেটার সাথে যদি আ যুক্ত হয় তাহলে এর উচ্চারণ এর মতো হয়। কথা হচ্ছে ভাই আমি এত কিছু পরীক্ষা হলে বুঝবো কেমনে? তোমার এত কিছু পরীক্ষা হলে বুঝা দরকার নেই, তুমি নিয়ম লিখে তুমি কিন্তু মুখস্থ লিখতেছো। সো এই জায়গায় তুমি মুখস্থ করে গেলেই হচ্ছে। তুমি বুঝে লিখতেছো না বুঝে লিখছো, যদি কিছু জিনিস এত ডিটেলসে নাও বুঝো, বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাও হচ্ছে কোনো সমস্যা হবে না। একদম না বুঝলে তোমার লেখা ভুল হয়ে যাবে, দ্যাটস এ ফ্যাক্ট। বাট এত ডিটেলসে তোমার মানে বুঝা লাগবে না। এত ডিটেলস হচ্ছে আমি বুঝাচ্ছি যেন তোমার এই জিনিসটা ভালো মতো মনে থাকে। এক্স্যাক্টলি এটা মাস্ট এমন না। তোমাকে উচ্চারণ নির্ণয়ের জন্য যে কয়েকটা শব্দ দিবে, তুমি যদি বিগত বছর বোর্ড পড়ে যাও তুমি দেখবে এমনি উচ্চারণ পারতেছো। এক একটা নিয়ম হচ্ছে তখন তোমাকে জানতে হেল্প করবে, বুঝতে হেল্প করবে। বাট এরা ছাড়া এটা পারবা না এমন না। তুমি যদি ওগুলাকে একদম টানা মুখস্থ করছো কোনটা কেন হয়েছে জাস্ট ওইখান থেকে বুঝে যাও, তাও দেখবা তোমার ধাতু টাতু চেনা লাগতেছে না, তুমি এমনিই পারতেছো। ঠিক আছে, এই একটা ব্যাপার। আসো লাস্ট নিয়মটা কি? ইকার যুক্ত ধাতুর সঙ্গে যদি এ প্রত্যয় যুক্ত হয়, যে এ ধ্বনি যুক্ত শব্দ হয়, তারপর হচ্ছে আহ তার উচ্চারণ অবিকৃত থাকে। যেমন হচ্ছে তোমার লেখা, দেখা, কেনা, মেলা, এটা হচ্ছে উপরটা সেম ভাবে কিন্তু জাস্ট একটু অন্যভাবে লেখা। ঠিক আছে, যে ইকার যুক্ত ধাতুর সাথে যদি তোমার আহ এ প্রত্যয় যুক্ত হয়, এ না আসলে আ প্রত্যয় যুক্ত হয়, এ বলতে কোনো প্রত্যয় নেই, আ প্রত্যয় যুক্ত হয়, যে এ ধ্বনি যুক্ত শব্দ তৈরি হয়, সেখানে হচ্ছে তার উচ্চারণ অধ্বনি তৈরি হয়। যে এই যুক্ত হওয়ার ফলে যে এ ধ্বনি যুক্ত শব্দ তৈরি হয় সেইখানে হচ্ছে উচ্চারণ অবিকৃত থাকে। যেমন এখানে হচ্ছে তোমার ব্যাপারটা হচ্ছে লিখ ধাতু, এই লিখ ধাতুর সাথে আকার যুক্ত হয়ে উচ্চারণ হয়ে গেছে লেখা, উচ্চারণ হয়ে গেছে লেখা। এখানে কিন্তু এটা লেখা হবে না, এটা হবে লেখা। কেনা, মেলা। তো মেলা মানে এখানে মেলে ধরা, মেলা বুঝায়নি কিন্তু মেলে ধরা। সেইখানে তুমি দেখো একার উচ্চারণটা অবিকৃত আছে, এটাই বুঝাইছে যে যদি তোমার ধাতুর মধ্যে থাকে রস্যিকার এবং আ প্রত্যয় যুক্ত হওয়ার কারণে হয়ে যায় এ ধ্বনি যুক্ত শব্দ, সেই এ ধ্বনি অবিকৃত থাকবে। ঠিক আছে, বফলায় আসি। বফলা হচ্ছে কি? বফলার ব্যাপারটা হচ্ছে এখন একটু বফলা মফলা নিয়ে আসবো। সো এই জায়গাটা কি বলছে? শব্দের আদ্য ব্যঞ্জন মনে যদি বফলা থাকে সেটা উচ্চারণ হবে না। যেমন যে স্বাধীনতা, স্বদেশ, এই দেখো তুমি কিন্তু বটা উচ্চারণ করছো, তুমি শুধু শটা উচ্চারণ করছো। স্বাধীনতা, স্বদেশ, ত্বক, এই ব উচ্চারণ হইতেছে না। সো যদি শব্দের শুরুতে থাকে তাহলে হচ্ছে উচ্চারণ হবে না, কিন্তু পদের মধ্যে বা শেষে থাকলে তখন সেটা দিতে হবে দুইবার। মানে এটা কিন্তু বিশ্ব না, বিশ্ব। তুমি এই তালবসাটাকে দুইবার উচ্চারণ করছো কারণ এখানে ব আছে। বিশ্ব, বিদ্যান, অশ্ব। এখানে আবার দেখো এখানে শুধু স আর ব, কোনো নাসিক্য ধ্বনি নাই, তাই নাকের উচ্চারণ হচ্ছে না। এই জন্য তুমি কোন চন্দ্রবিন্দু দিবা না, তুমি জাস্ট নর্মালি ডাবল লিখে যাবা বিশ্ব, বিদ্যান, অশ্ব। ওকে, যদি উপসর্গ থাকে, উপসর্গটা কি? এতক্ষণ হচ্ছে আমরা শব্দের লাস্টে কিছু যোগ করছি, যদি শব্দের আগে কিছু যোগ করি, যেমন হার একটা শব্দ, এর আগে যদি আমি প্রোর অংশটা লাগে, এটা কি প্রহার, এই প্রোটা এক্সট্রা লাগাইছি না, এই প্রোটা হচ্ছে উপসর্গ। তো এরকম যদি এই উপসর্গটা কোথাও বসে, এই উপসর্গ বসার কারণে এই যে খণ্ডতটা বসে, এই খণ্ডতয়ের সাথে বফলা যুক্ত হয়ে সেটা হয়ে যাবে তোমার বর উচ্চারণটা তখন সে দিবে। যেমন এখানে যোগ বাস্তু, এটার উচ্চারণটা হয়েছে তটা দ চেঞ্জ হয়ে গেছে, এটা হয়ে গেছে বাস্তু, বাস্তু, এই উচ্চারণটা হয়েছে। ঠিক আছে, বাস্তু, উদ্বেগ, উদ্বিগ্ন। ঠিক আছে, উদ্বেলিত। তো এই যে যখন শব্দটার সাথে তোমার এই ব ধ্বনিটা যুক্ত হচ্ছে, বফলা যুক্ত হচ্ছে, তখন সেটা আবার কিন্তু বফলার উচ্চারণ হচ্ছে। বাংলা ক থেকে সন্ধিসূত্রে আগত যে গটা, মানে নর্মালি
তোমার হচ্ছে সন্ধির কারণ যে কটা গ হয়, যেমন দিক যোগ বিদিক, এটা হয়ে গেছে দিক বিদিক, এই গটা কিন্তু আসলে ক থেকে আসছে। এইরকম গ এর ক্ষেত্রে যে বফলা যুক্ত হয় সেই বফলার উচ্চারণ হবে। আর বয়ের সাথে যদি বফলা থাকে, বয়ের সাথে যদি বফলা থাকে, সেই ক্ষেত্রে বফলা তার রেগুলার উচ্চারণটাই দিবে। শুধু কোথায় কোথায় রেগুলার উচ্চারণ দিবে না, একদম শুরুতে আর একদম দ্বিতীয় রুলটায়। শুরুতে হচ্ছে সে উচ্চারণই হবে না, দ্বিতীয়টা হচ্ছে সে উচ্চারণ না হয়ে যে শব্দের সাথে বসছে সেটাকে আরেকবার রিপিট করবে, ডাবল রিপিট হবে। ঠিক আছে, এছাড়া কিন্তু ব ধ্বনি আসলে সহজ। তারপর আসো মফলা। মফলা কি বলছে, এটা একটু টাফ। যে পদের 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 বলে পদের আদ্য ব্যঞ্জন বর্ণে যে মফলা সংযুক্ত সেটা সাধারণত উচ্চারণ হয় না। একদম শুরুতে তোমার হচ্ছে যদি মফলা থাকে, যেমন শুরুতে বফলা ছিল তুমি উচ্চারণ করো, যদি মফলা থাকে তাও উচ্চারণ হবে না। কিন্তু ডিফারেন্সটা কোথায়, ম শব্দটা কিন্তু একটা নাসিক্য ধ্বনি, নাক দিয়ে আসে। সো আমি যখন ম ধ্বনিটাকে রিপ্লেস করব, সেটা রিপ্লেসে আমার একটা চন্দ্রবিন্দু, আমার নাসিক্যটা বুঝাইতে হবে। সামান্য নাসিক্য প্রভাবিত যে হচ্ছে এটা আমার বুঝাইতে হবে। যেমন স্মরণ, এই যে স্মরণ শব্দটা, এই স্মরণ শব্দটা আমি কিন্তু নর্মালি কিভাবে লিখতে পারি, আমি লিখতে পারি হচ্ছে স্মরণ, আমি এইভাবে কিন্তু লিখতে পারি স্মরণ, কারণ যেহেতু আমার মটা উচ্চারণ হচ্ছে না। কিন্তু বফলা থাকলে আমি লিখে দিলে শেষ হয়ে যেত। যদি বফলার ব্যাপার থাকতো তাহলে আমি লিখে দিতাম স্বাধীনতা, কোনো সমস্যা ছিল না। বাট যেহেতু এটা ম ধ্বনি, আমার এখানে এই নাসিক্যটা দেখানোর জন্য আমার এখানে চন্দ্রবিন্দু দিতে হবে, উচ্চারণ হবে স্মরণ, স্মরণ। শ্মশান, স্মৃতি, এখানে হচ্ছে তোমার এটার উচ্চারণ এরকম না, এই স্মৃতি শব্দটার উচ্চারণ হবে হচ্ছে স্মৃতি। তুমি শুধু শ্রী লেখার পর এখানে চন্দ্রবিন্দু দিবা, স্মৃতি, এটা হচ্ছে উচ্চারণ। ঠিক আছে, স্মারক। ওকে, যদি এটা হচ্ছে পদের শুরু থাকে এমন, আর যদি পদের মধ্যে বা অন্ত থাকে জাস্ট লাইক বফলা, শব্দের উচ্চারণ দিতে হবে। ছদ্ম, পদ্ম, আত্ম, জাস্ট এক্সট্রা কি হবে, এক্সট্রা এই যে নাসিক্য হিসেবে চন্দ্রবিন্দু বসবে, সবগুলোর উপর একটা করে চন্দ্রবিন্দু বসবে, আর কিছুই না। এখানে হচ্ছে তোমার হসন্ত হবে আত্ম, পদ্ম। ওকে, আর কিছু কিছু ফ্যাক্ট আছে, কিছু কিছু বাংলা ভাষা পদ আছে যে কিছু কিছু একটা মানে এক্সেপশন বলতে পারো, যে বাংলা ভাষায় পদের মধ্যে কিংবা অন্তে সর্বত্র হচ্ছে মফলা দ্বিত্ব হয় না। এই যে দ্বিত্ব বলতেছি, এটা কিন্তু সব ক্ষেত্রে হবে না। কোন কোন ক্ষেত্রে হবে না, যদি লাস্টে তোমার এই কয়েকটা অক্ষর ল বা এই যে কয়েকটা গ, উ, ট, ন, ম সাথে ল, এগুলো যদি থাকে, এগুলোর সাথে যদি আমার এই মটা যুক্ত হয়, তখন কিন্তু দ্বিত্ব হবে না। ময়ের উচ্চারণটা অবিকৃত, যেভাবে ম বসছে, যেভাবে উচ্চারণ হবে কথা তেমনই থাকবে। যেমন নয়ের সাথে যদি বসে, সেটা কিরকম বলতে পারি, আমরা বলতে পারি জন্ম, জন্ম বলতে পারি। বাগ্মী, গয়ের পর বসছে। যুগ্ম, বাংময়, উন্মাদ, ঠিক আছে, আমরা বলতে পারি। ঠিক আছে, সো এই যে আমি শব্দগুলো যে বলতেছি, এখানে দেখো তোমার এই মটা কিন্তু আমি বৃত্ত করছি না, যুগ্ম বা বাগ্যী সেরকম বলতেছি না। ঠিক আছে, উন্নাদ বলতেছি না, আমি মটাকে আলাদাভাবে উচ্চারণ করতেছি, অবিকৃত উচ্চারণ হচ্ছে, এটাই হচ্ছে এখানে বলছে। ফোর্থ রুলটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনের সাথে যদি মফলার কোনো যুক্ত ব্যঞ্জনের সাথে যদি মফলা থাকে, সেটা কোনো উচ্চারণ হবে না। যে অলরেডি যুক্ত অক্ষর ওর সাথে ম আছে, কোনো উচ্চারণ হবে না, জাস্ট উপরে একটা চন্দ্রবিন্দু বসাই দিবা, আর কিছু না। লক্ষ্মী, লক্ষণ, আর কিচ্ছু বসানো দরকার নেই। আর হচ্ছে একটা যেটা ব্যাপার, লাস্ট রুল, বাংলা ভাষায় ব্যবহৃত মফল যুক্ত কিছু সংস্কৃত শব্দ আছে, সংস্কৃত থেকে সরাসরি বাংলায় নিয়ে আসা হয়েছে, যেহেতু সংস্কৃত থেকে ধার করে বাংলায় আনা হয়েছে, এদেরকে বলা হয় কৃতঋণ শব্দ। এইসব কৃতঋণ শব্দ যারা হচ্ছে অলরেডি তোমার সংস্কৃত থেকে আসছে, ওদের ব্যাকরণ কিন্তু সংস্কৃতকে ফলো করে, উচ্চারণটা ওদের ব্যাকরণ বলো, উচ্চারণ বলো, সব সংস্কৃত ভাষাকে ফলো করে। ওদেরকে তুমি বাংলা রুলসে ফেলতে পারবে না, ওদেরকে ওদের ভাষা অনুযায়ী, ওদের সংস্কৃত রীতি অনুযায়ী উচ্চারণ করতে হবে। যেমন এটা কুষ্মাণ্ড হওয়ার কথা, কিন্তু এটা উচ্চারণ হবে কুষাণ্ড, নিচে হসন্ত হবে। এটা হবে স্মিত, এটা হবে সুস্মিতা। ঠিক আছে, এটা হবে সুস্মিতা, এটা হবে সুস্মিতা। ঠিক আছে, এটা হবে সুস্মিতা। ওকে, এগুলো এক্সেপশনাল রুলস। ঠিক আছে, তো এখানে মফলার একটু কাইন্ড অফ এক্সেপশনাল, এটা বফলা মফলাটা একসাথে পড়বা, আর অধ্বনি এ ধ্বনি একসাথে পড়বা, তাহলে হচ্ছে মোটামুটি এই অংশ তোমার ক্লিয়ার। ঠিক আছে, এই অংশ তোমার ক্লিয়ার। আসো এরপর হচ্ছে আমরা পরের অংশে যাই। এখন হচ্ছে বিগত বছরের বোর্ড কোশ্চেনে রুলস আমি লিখবো না। যদি আমি রুলস না লিখি, তাহলে আমি যে বিগত বছর শব্দগুলো বলছি, শব্দগুলো কি কি, সেই শব্দগুলো লিস্ট করে আনছি, এই শব্দগুলো হচ্ছে একটু পড়া দিব। আসো আমরা হচ্ছে শব্দগুলো এন্টার করি। ঠিক আছে, আমরা হচ্ছে শব্দগুলাই এন্টার করি। দেখো কি বলছে, কই গেল, আসছে। সো এখানে দেখো, এটা বড় করা যায় না, বড় হচ্ছে না। আচ্ছা, এটা বড় হচ্ছে না যেটা দেখলাম। সো সমস্যা নেই, এটা বড় করা লাগবে না, আমরা এমনি পড়তে পারবো। অতীত, এই শব্দটা মোটামুটি আছে। এটা মডারেট ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, বাট এটা মডারেটলি ইম্পর্টেন্ট। ঠিক আছে,
আমি কোনটা কিরকম ইম্পর্টেন্ট সেটা বলেছি। অতীত, দেখো অ এর উচ্চারণ ও এর মতো হবে, কারণ যেহেতু পরে দীর্ঘিকার আছে, এবং তিত ত এর রস্বীকার হবে, আর লাস্টে তো হসন্ত হবে, অতীত। ঠিক আছে, গেল, এখানে গেল। ঠিক আছে, অতীত। অকৃতজ্ঞ, এটাও তো ইম্পর্টেন্ট না? অকৃতজ্ঞ নর্মাল যেভাবে লিখো সেভাবে অকৃতজ্ঞ, তবে এখানে যেহেতু রিকার আছে তাই এটা হবে অকৃতজ্ঞ। এখানে অটা ও এর মতো করে লিখবা, ও কৃতজ্ঞ। ঠিক আছে, অকৃতজ্ঞ, এবং উপরে একটা চন্দ্রবিন্দু দিয়ে দিবা। অক্ষ, এখানে কিন্তু অক্ষ না, লাস্টে কি আছে, অক্ষ। অতি, অতঃপর, অতঃপর এই বানানটা দেখে রেখো, এটা হচ্ছে আমি যখন টেস্ট পরীক্ষা দিতে আসছিলাম আমার কলেজে কোশ্চেনটা আসছিল। অত্যাবশ্যক, অত্যাবশ্যক এটা অত ইম্পর্টেন্ট না, বাট স্যারদের পছন্দ, এটাও মোটামুটি দেখে রেখো। অদ্য, অদ্য হবে না, এটা হবে অদ্য, কারণ জফল আছে। অদ্বিতীয়, দেখো অদ্বিতীয় এই জায়গায় এই দয় ব, এটি তো তোমার শব্দের মাঝখানে বলছে, এর জন্য হবে অদ্বিতীয়, তোমার দটা দুইবার যাবে, অদ্বিতীয়। অধ্যক্ষ, এটা খুবই ইম্পর্টেন্ট, অধ্যক্ষ, অধ্যক্ষ এই দয় ধ উচ্চারণ হবে, এবং কয় খ, ক্ষীয়র জন্য কয় খ উচ্চারণ হবে। অনিঃশেষ, অশিক্ষিত, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, অত বেশি না। অসীম, এটা হবে যে তোমার দীর্ঘ আছে, এটা অসীম না, এটা লিখবা অসীম। এগুলো কিন্তু একটু এক্সেপশনাল, তাই দেখা দিলাম। তারপর আসো আর কি কি লাগবে। আবৃত্তি, খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা লাগে আবৃত্তি, এবার অনেকে ভুলও করে। বয় রিকার যেভাবে আছে সেভাবে ঠিকই থাকবে, কিন্তু এই তয় তকে তোমার লিখতে হবে আবৃত্তি। ওকে, আবশ্যক, অত্যাবশ্যক বা আবশ্যক পারবো, কোনো সমস্যা নেই। আশ্রম, আশ্রমটা দেখে যাও, এটা হবে আশ্রম, আশ্রম। ঠিক আছে, কারণ তুমি এটাকে এস এর মতো উচ্চারণ করতেছো। ঠিক আছে, আহ্বান, এই জিনিসটাকে আমরা বলি আহ্বান, কিন্তু এটা উচ্চারণটা কিন্তু হবে আহ্বান, আহ্বান। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে, কারণ এটা অ্যাটিপিক্যাল কোশ্চেন কঠিন করলে দিয়ে দিবে। ইতঃপূর্বে, এটা প্রায় আসে, ইতঃপূর্বে এটা প্রায় আসে। উদাহরণ লাগবে না, উদ্বাস্তু লাগবে না। উদ্যোগ, এটা অত দরকার নেই, এটা দেখে রেখো। উপমা, এটা ইজি আছে। উপস্থিত, উষ্ণ, উজ্জ, এগুলো লাগবে না, উজ্জটা একটু দেখে রাখতে পারো যেহেতু অ্যাটিপিক্যাল। এছাড়া এখানে মোটামুটি ইম্পর্টেন্ট বলতে আর তেমন কিছু নাই। একটি, একতা, একা, একাডেমি, ঐকতান, ঐকমত্য, এগুলো সব ইজি। ঐক্য, ঐতিহ্য। ঐশ্বর্যটা লাগবে, ঐশ্বর্য, ওইকে তুমি লিখবা ও ইকার, এবং শয় ব এটাকে তুমি দ্বিতীয় লিখবা, ঐশ্বর্য। এই যে ঐশ্বর্য, ঠিক আছে, ঐশ্বর্য, স এবং নিচে হসন্ত। তারপর কি বলছে, ওজস্বী লাগবে না, এদিকে কবিতা, কর্ম, গঞ্জনা, এগুলো লাগবে না। গ্রীষ্মটা দেখে যাও, এটা লাগতে পারে, এটা মডারেটলি ইম্পর্টেন্ট, অত বেশি না। গ্রীষ্ম, ঠিক আছে, গ্রীষ্ম, যেহেতু তুমি এখানে শয় ম এই দ্বিতীয়র কারণে মটাকে উঠা দিচ্ছে, এই কারণে তোমার এখানে চন্দ্রবিন্দু বসাইতে হবে। চর্যাপদ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব কমনলি আসে, চর্যাপদ, এবং এটাকে আমরা মুখে বলি চর্যাপদ, কিন্তু উচ্চারণ কিন্তু হবে চর্যাপদ। ঠিক আছে, তো এই জন্য চটাকে আমরা বলবো চো। ঠিক আছে, চকে আমরা ওকার দিয়ে লিখবো চোর যা পদ, যেহেতু রতে থামতেছি এই জন্য রয় হসন্ত, তারপর চোর যা পদ। চিহ্ন লাগবে না, চিহ্নিত লাগবে না। ছাত্র, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, দেখে যেতে পারো। জনশ্রুতি, এটা লাগবে। জয়ধ্বনি, এটা লাগবে। জ্ঞাত, জিহ্বা, আচ্ছা জিহ্বা উচ্চারণটা একটু আনকমন, এটা দেখে যাও। আর জ্ঞাত, এখানে তুমি কিন্তু এটাকে এ উচ্চারণ করছো, এই জন্য তোমার এটা লিখতেই হবে সেভাবে, জ্ঞাত। এবং যেহেতু গয় ইয় নাসিক্য, তাই জ্ঞাতর উপর একটা চন্দ্রবিন্দু বসায় দেবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপর আসো, তারপর হচ্ছে আম কই গেল? কাজ করতেছে না কেন? আচ্ছা, ওই পাশে কাজ করতেছে, হ্যাঁ রে, আচ্ছা সমস্যা নেই। তারপর আসো, তত্ত্বাবধান, এটা কিন্তু তত্ত্বাবধান হবে, এখানে ওকাটা দিন, ওরা এই জায়গাটা ভুল করছে, তত্ত্বাবধান, ওরা জায়গাটা ভুল করছে, এটা তত্ত্বাবধান হবে। ঠিক আছে, দক্ষ, এটা কিন্তু দক্ষ না, এটা হবে দক্ষ, একটু আগে পড়াইছি। দরখাস্ত লাগবে না। দায়িত্ব, এটা ইম্পর্টেন্ট, পড়ে যাও। দীনবন্ধু লাগবে না। দুরন্ত, দ্রষ্টব্য, দ্রষ্টব্য লাগবে, এটা লাগবে, এটা আসে দ্রষ্টব্য। এই যে দ্রষ্টব্য, দয় রফলা, এই জন্য এটা হচ্ছে দয় রফলা ও কাজে, ও এর উচ্চারণ হচ্ছে দ্রষ্টব্য, দ্রষ্টব্য। ঠিক আছে, ধন্যবাদ ধার্য লাগবে না। নক্ষত্রটা দেখা যাও, নক্ষত্র মোটামুটি ইম্পর্টেন্ট। নক্ষত্র, নদী লাগবে, নদীমাতৃক, এটা আসে, নদীমাতৃক আসে। তারপর হচ্ছে পক্ষ, প্রণীত, পদ্ম, প্রশ্ন, প্রশ্নটা আসে কারণ আমরা মুখে বলি প্রশ্ন, কিন্তু উচ্চারণ, অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, এস এর মতো উচ্চারণ হবে, এই জিনিসটা লাগবে। প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত না কিন্তু প্রায়শ্চিত্ত, অন্তস্থির সাথে ওকার হবে, প্রায়শ্চিত্ত। ওকে, প্রায়শ্চিত্ত। তারপর হচ্ছে পরীক্ষা লাগবে না। পুনঃ পুনঃ, এটা রাখতে পারে। তারপর হচ্ছে প্রজ্ঞা, এটা লাগবে না। প্রেতাত্মা, বিজ্ঞ, বিজ্ঞান, বিজ্ঞপ্তি, এখান থেকে লাগবে হচ্ছে তোমার আম ব্রহ্মপুত্র, এটা আসতে পারে। ব্রহ্মপুত্র, ব্রাহ্মণ, এই দুটো আসতে পারে, কারণ ব্রহ্ম এই উচ্চারণটা কিন্তু তোমার ম যোগ হ মিলে হয়। এই যে এই
উচ্চারণটা হয় ম যোগ হ মিলে, ঠিক আছে? সেই জন্য এটাকে বলবো আমরা ব্রহ্মপুত্র। এটাকে আমি লিখবো হচ্ছে এইভাবে, মতে থামবো আবার হ থেকে উচ্চারণ শুরু করব, ঠিক আছে? বা এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, এত আহামরি ইম্পর্টেন্ট না, মোটামুটি আসে, ঠিক আছে? ব্রাহ্মণ, ভবিষ্যৎ, আমি একদম মানে মাস যেগুলো তোমার না জানলে না, যেগুলো একদম মাস তোমার জানতে হবে সেগুলো আমি বেশি করে বলতেছি, ঠিক আছে? এ মানে না কিন্তু এগুলো পড়া লাগবে না, পড়া লাগবে প্রত্যেকটাই। ভবিষ্যৎ, মনোমালিন্য, ওকে। মন্তব্য, এটা তো লাগে না। মর্যাদা, এটা মর্যাদা লিখে আমার সময়, কিন্তু এটা হবে মর্যাদা, ময় ওকার মোর, ঠিক আছে? মর্যাদা হবে। মৃন্ময়, মৃন্ময়টা মাঝে মধ্যে চলে আসে, এটা বলবা যথাক্রমে। আচ্ছা, যখন তোমার এই যে তুমি যুক্তাক্ষরে থামতেছো, তখন তোমার কিন্তু যুক্তাক্ষরে থামার আগের অংশটা বলতে হবে যথাক্রমে। যেহেতু এটা জ, তো জয়ের মধ্যে উচ্চারণ যথাক ক্রমে, ক্রমের আগে তুমি থামছো, এই জন্য য থাক কতে হসন্ত, যথাক ক্রমে, যথাক ক্রমে, ঠিক আছে? তারপর হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্র নয়, রাষ্ট্রপতি হবে, ঠিক আছে? এটা হচ্ছে মূর্ধন্য, মূর্ধন্য বলে, এস এর মধ্যে উচ্চারণ তালব্য হবে, এই জন্য এটা হচ্ছে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, ঠিক আছে? লক্ষণ, এখানে উচ্চারণ লক্ষণটা ভুল দেওয়া, এটা হবে লক্ষণ, এটা হবে লক্ষণ, এখানে উচ্চারণটা ভুল দেওয়া। লাবণ্য মোটামুটি অত লাগবে না, লক্ষণটা লাগবে, রাষ্ট্রপতি লাগবে, হচ্ছে শ্রম লাগবে, শ্রবণ, শ্রাবণ, এগুলা ইজি। শ্লেষাটা দেখে যাও, মোটামুটি ষান্মাসিক আসলে আসতে পারে। সভ্য, সৃজনশীল, এই দিক থেকে আর তেমন কিছু আসা নেই, এই থেকে হচ্ছে ওগুলো মোটামুটি মানে এগুলো মতো মডারেট ইম্পর্টেন্ট। যেগুলো একদম না জানি না, খুব মাস তোমার জানাই লাগবে, সেগুলো কিন্তু আমি অলরেডি তোমাকে বলে দিছি, ঠিক আছে? সেগুলো হচ্ছে অলরেডি আমি তোমাকে বলে দিছি। এবার আসো হচ্ছে বানানে, এইবার আসো হচ্ছে বানানে। বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ অংশটা আমাদের শেষ, এখন হচ্ছে আমরা যে পার্টটা দেখবো সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের বানান অংশটা। উচ্চারণে একটু অ্যাটিপিক্যাল, যেহেতু উচ্চারণের সাথে আমরা নর্মালি অভ্যস্ত না, তাই সেখানে একটু লং টাইম দিয়েছি। বানানে কিন্তু আমাদের খুব বেশি সময় লাগবে না। আসো, বানানটা কিন্তু খুবই ইজি। বানানে আমাদের কি কি জানা লাগবে? বানানে ব্যাখ্যামূলক কোয়েশ্চেন আসেই 5টা, ব্যাখ্যামূলক কোয়েশ্চেন আসেই 5টা। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের শুধু 5টা নিয়মও চাইতে পারে, তৎসম শব্দে 5টা নিয়ম আলাদা হয়ে চাইতে পারে, অতৎসম শব্দে 5টা নিয়ম আলাদা হয়ে চাইতে পারে। তোমার কাজ হচ্ছে তৎসমের জন্য 5টা নিয়ম, অতৎসমের জন্য 5টা নিয়ম তুমি মুখস্থ করবে। তাইলে হবে কি, এই 10টা নিয়ম দিয়ে যদি তোমার শুধু বাংলা বানানে 5টা নিয়ম বলতে পারো, তুমি এইখান থেকে 5টা যে 10টা শিখছো সেখান থেকে লিখে দিতে পারবে, কারণ অতৎসম হোক তৎসম হোক দুইটাই তো হচ্ছে তোমার বাংলা বানানেরই নিয়ম। সো তুমি দুইটা মিলাই লিখে দিলা উপরে, কোনো সমস্যা নেই। আর নত্যবিধান সত্যবিধানের মধ্যে সত্যবিধান গত 5-6 বছরে, মানে করোনার আগের কত বছর প্লাস করোনা পরের বছরগুলো সব মিলে মনে খালি একবার না 2বার আসতে দেখছি, একবার আসতে দেখছি, 2বার মনে এক জায়গায় দেখিনি। নত্যবিধান প্রায় আসে, সত্যবিধান আমি দেখাবো, যেহেতু আসছে আমি দেখাবো, বাট তোমার সত্যবিধান দরকার নেই, নত্যবিধান মোটামুটি পড়লেই হবে। আর কথা হচ্ছে ভাই আমি এখানে নিয়ম লিখতে চাই না, আমি এখানে অল্পের মধ্যে কাজ সাথে চাই, অল্প লেখার মধ্যে আমি কি করব, যে কোনো 5টা শব্দের বানান, এই বানানে ফোকাস করো। তোমার হচ্ছে এই বানানেরও সেম লাইব্রেরি, সেম পরিমাণ রিসোর্স, ওই তুমি যে বিগত বছর বোর্ডগুলো করে যাও, তুমি দেখো বানান একদম ইজি, বানানে প্যারা খাওয়ার কিচ্ছু নেই, ঠিক আছে? বানানে প্যারা খাওয়ার কিচ্ছু নেই। আসো আমরা হচ্ছে সামনে যাই। তারপর বাংলা একাডেমি প্রমিত বানানের তৎসম শব্দ 5টা নিয়ম। তৎসম শব্দের 5টা নিয়ম হচ্ছে জানি, যে এখানে তোমার দেখো তৎসম শব্দের ক্ষেত্রে যেটা রস্যিকা দীর্ঘিকার রস্যকার দীর্ঘকার উভয় শুদ্ধ। কিছু কিছু বানান এমন আছে, যেমন হচ্ছে শ্রেণী, এই শ্রেণীটাকে তুমি এইভাবে লিখো কি এইভাবে লিখো, দুইটাই শুদ্ধ। সারণী, দীর্ঘিকার দিয়ে লিখলেও শুদ্ধ, রস্যিকার দিয়ে লিখলেও শুদ্ধ। সূচি, এভাবে দুইভাবে লিখলেই সঠিক। এখন দুইটাই যখন তোমার মানে গ্রামাটিক্যালি কারেক্ট, তখন দেখা যাবে একই মানুষ যখন যে বানান মন চাইতেছে লিখতেছে, আবার একই জিনিস হচ্ছে তোমার স্যার এক বানান লিখছে, তুমি এক বানান লিখছে, স্যারও সঠিক তুমিও সঠিক, এই যে ডিলেমা, এই ডিলেমাটাকে ওভারকাম করার জন্য বাংলা একাডেমি প্রমিত যে নিয়মটা করছে, সেখানে তারা এই নিয়মটা প্রণয়ন করছে যে যেসব শব্দে রসিকা দীর্ঘিকার দুইটাই শুদ্ধ, রসিকা দীর্ঘিকার দুইটাই শুদ্ধ, সেইখানে আমরা হচ্ছে বিপত্তি এড়ানোর জন্য দুইটাকে সঠিক না ধরে একটাকে সঠিক ধরবো। কোনটাকে? যেটা হচ্ছে ছোট, রসিকার বা রস্যকার, এটাকে সঠিক ধরবো। এইসব ক্ষেত্রে রসিকার, রস্যকার, এদের তারপর যে রস্যই রস্য, এগুলো হচ্ছে বসবে, ঠিক আছে? যেমন যে শ্রেণী, এটার তাহলে কারেক্ট উচ্চারণ বর্তমান নিয়ম অনুযায়ী শুধু হবে শ্রেণী, এই বানানটা কিন্তু তাহলে ভুল হয়ে গেল বর্তমান প্রমিত বানান রীতি অনুযায়ী। তারপর কি বলছে, রেফের পর ব্যঞ্জন বর্ণে দিতে হবে না, এটা হচ্ছে আমার বানানের দ্বিতীয় রুলস, যে রেফের পর যুক্তাক্ষর হবে না, স্পেশালি যদি একই অক্ষর 2বার রিপিট বসে সেই ক্ষেত্রে। যেমন যে অর্জন, এখানে আমি জয় জয়, অর্জন, কর্ম, ধর্ম, এই জিনিসটা কিন্তু আগের নিয়মে ছিল, এটা হচ্ছে বলছে যে এটা এখন করা যাবে না, এটা এখন কি করা যাবে না, করা যাবে না। শব্দের শেষে বিসর্গ থাকবে না। আগে যখন আমি ছোট ছিলাম তখন জিনিসটা পাইছিলাম যে তোমার বিভিন্ন জায়গায় টাইপ, যখন বাংলা প্রমিত বানান তখন আসেনি, বিভিন্ন জায়গায় টাইপ করা থাকতো যে তোমার এই মূলত, প্রধানত, প্রথমত,
বাহ্যত, এই সবগুলো লাস্টে বিসর্গ দেওয়া থাকবো। প্রথমত, ফলত, এগুলো লাস্টে দুর্ভাগ্যবশত। আমি দুর্ভাগ্যবশত অনেক জায়গায় বিসর্গ পড়ছি, পরে দেখা গেছে পরে দেখলাম বিসর্গটা হারায় গেছে, ঠিক আছে। এবং এটা হয়েছে তোমার এই যে এই বানান নীতির কারণে, যে প্রথমত, ফলত, এগুলো লাস্টে বিসর্গ বসার কোনো দরকার নাই। সকল তৎসম শব্দের বানান, তৎসম শব্দ মানে সংস্কৃত শব্দের যে বানানটা, সংস্কৃত শব্দের ওদের নিয়ম অনুযায়ী যে বানান, যে উচ্চারণ, সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে, যথাযথ এবং অপরিবর্তিত থাকবে। কারণ সকল শব্দের বানান হচ্ছে ব্যাকরণগত প্রকরণ এবং পদ্ধতি নির্দিষ্ট, এগুলাকে তুমি নিজে থেকে চেঞ্জ করতে পারবা না, যেগুলো একদম স্পেসিফিক তৎসম শব্দ, যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, ভবন, এগুলার হচ্ছে যে উচ্চারণ, এই উচ্চারণগুলোকে চেঞ্জ করার কোনো অবকাশ আমাদের নাই। যদি সন্ধির শেষে উচ্চারণ এবং বানান দুইটাই, শুধু উচ্চারণ না, বানানো, সন্ধির শেষে যদি ক খ গ ঘ থাকে এবং এই ক খ গ ঘর পর যদি ম হসন্ত এই অংশটা থাকে, তাহলে সেটাকে আমরা অনুস্বার উচ্চারণ করবো। যেমন দেখো তোমার অহম যোগকার, এখানে সন্ধি শেষে পরের যে অংশ, সে পরের অংশটা আছে ক বা খ এরকম অংশ আছে, এবং তার আগে আছে হচ্ছে ময় হসন্ত। এই ক্ষেত্রে যখন এই দুটো যুক্ত হচ্ছে, আমার বানানের ক্ষেত্রে আমি লিখে দিব অনুস্বার। অহংকার, অলংকার, সংসার, সংযম, ঠিক আছে, সঙ্গত। তো এই উচ্চারণগুলো ক খ গ ঘ থাকলে যে আমার মটা অনুস্বার হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমার সন্ধির আরেকটা বানানের নিয়ম, যে সন্ধির কারণে আমার বানান চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এর যেহেতু তৎসম শব্দে হচ্ছে, সেটা আমি এটাকে তৎসম শব্দে বানান দিতে ফেলবো। এই 5টি নিয়ম জানলেই মোটামুটি তুমি লিখে আসলে হয়ে যাবে, ঠিক আছে, লিখে আসলে হয়ে যাবে। এটা এমন করতেছে কেন? তারপর হচ্ছে অতৎসম শব্দে যদি আসি, অতৎসম শব্দে যদি আমরা আসি, অতৎসম শব্দের ক্ষেত্রে হচ্ছে যেটা আমরা দেখবো, যে সকল অতৎসম শব্দ, তৎসম শব্দের মধ্যে যেমন তোমার রস্যই রস্যৌ বা রসিকার দীর্ঘ, রসিকার রসুকার আসছে, তেমন সকল অতৎসম শব্দে, সেটা দেশি হোক, বিদেশি হোক, তদ্ভব হোক, যে শব্দই হোক, সবখানে কেবল রস্যিকার, কেবল রস্যকার এবং এদের কার চিহ্ন বসবে, আর কিছু এদের ক্ষেত্রে দীর্ঘিকার, দীর্ঘকার কোনোদিনও ভ্যালিড না। তোমার তৎসম শব্দে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনো রস্যকার আমরা ইউজ করি, রস্যকার বল দীর্ঘকার, দীর্ঘিকার আমরা ইউজ করি, বাট যেগুলো তৎসম বাইরের শব্দ সেগুলো তুমি ইউজ করতে পারবা না। এটা গেল ফার্স্ট রুল। সেকেন্ড রুল হচ্ছে অতৎসম শব্দ যথাসম্ভব হস্যন্ত চিহ্ন বর্জন করতে হবে। হসন্ত প্রয়োগটা আগে ছিল, কিন্তু তুমি বানানে কখনোই হসন্ত প্রয়োগ করতে পারবা না। শব্দ শেষে বিসর্গ থাকবে না, সেম রুলস। অতৎসম শব্দে মূর্ধন্য স ব্যবহার করা যাবে না, মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না। এবং এখানে হচ্ছে সন্ধি শেষে যদি ক খ গ থাকে, অপরাধিত ম থাকে, সেটা হচ্ছে তোমার অনুস্বার হয়ে যাবে। দুই জায়গাতেই সেম রুল, ঠিক আছে। জাস্ট উদাহরণগুলো চেঞ্জ হবে, এখানে উদাহরণটা চেঞ্জ করিনি, উদাহরণ চেঞ্জ করতে হবে। কিন্তু এখানে হচ্ছে তোমার এই অতৎসমতেও হুবহু সেম রুলস, ঠিক আছে। জাস্ট হচ্ছে এই দুটো জায়গায় একটু চেঞ্জ, এছাড়া কিন্তু নর্মালি আর কোনো চেঞ্জ নাই, নর্মালি কোনো চেঞ্জ নাই। ওকে, নর্মালি কি কোনো চেঞ্জ নাই। নত্যবিধান কাকে বলে? নত্যবিধান নিয়ে একটু কথাবার্তা বলি। নত্যবিধানের ক্ষেত্রে তোমার কিন্তু নত্যবিধানে 5টা নিয়ম যাবে না, নত্যবিধান কাকে বলার সংজ্ঞা যাবে এবং নত্যবিধানের 4টা রুলস যাবে। নত্যবিধান যদি দেখো যে তৎসম শব্দে বানানে ন ব্যবহার, মূর্ধন্য ব্যবহারের সঠিক নিয়মটাই হচ্ছে নত্যবিধান, ঠিক আছে। তৎসম শব্দে বানানে মূর্ধন্য ব্যবহারের সঠিক নিয়ম, সেটাই হচ্ছে নত্যবিধান। 4টা নিয়ম কি কি বলবা? প্রথম নিয়মটা বলবো হচ্ছে ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দ সবসময় মূর্ধন্য ন হয়। ট বর্গীয় ধ্বনি কি? আমরা যে ধ্বনি লিখি, যে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ইয়, এই যে আমি যে 5টা করে শব্দ লিখতেছি, এই প্রতিটা 5টা করে শব্দের যে গ্রুপটা, এই গ্রুপটাকে বলা হয় বর্গ, এবং এই বর্গের পরিচয় হয় তাদের প্রথম অক্ষরের নামে। এটা হচ্ছে ক বর্গ, এটা হচ্ছে চ বর্গ, তেমনি ভাবে ট, ঠ, ড, ঢ, ন, মূর্ধন্য ন, এই বর্গীয়টা হচ্ছে ট বর্গ। এই ট বর্গের মধ্যে যেগুলো অক্ষর আছে, যেগুলো বর্ণ আছে, সেগুলো হচ্ছে ট বর্গীয় বর্ণ। এই ধ্বনিগুলোকে বলা হয় ট বর্গীয় ধ্বনি। এই ধ্বনিগুলো যদি তৎসম শব্দে থাকে, সেক্ষেত্রে সবসময় মূর্ধন্য ন যুক্ত হয়। যেমন ঘন্টা, লণ্ঠন, কাণ্ড, দেখো ট, ঠ, ড, এই অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো কি, এই ধ্বনিগুলো কি তোমার ট ধ্বনির, ট বর্গীয় ধ্বনি না। সো এই জন্য এগুলোর সাথে যখন ন যুক্ত হচ্ছে, সেটা আমার মূর্ধন্য ন হয়ে যাচ্ছে। যদি তৎসম শব্দে রি, র, স থাকে, রি, র মূর্ধন্য সেগুলো থাকে, মূর্ধন্য ন হয়ে যাবে, যেমন ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, এগুলো। আর একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু সবগুলো তৎসম শব্দে বলছি, কারণ নত্যবিধান তৎসম শব্দে, তৎসম বাহিরে অতৎসম শব্দে কিন্তু কখনো মূর্ধন্য ন, মূর্ধন্য স বসবে না। সো নত্যবিধান শব্দবিধান ইজ ওনলি অ্যাপ্লিকেবল ফর তৎসম শব্দ। তারপর কি, যদি রি, র, স এর পর এই মূর্ধন্য ন যে বসবে, এই রি, র, স এবং মূর্ধন্য ন এর মাঝে আরো কিছু এক্সট্রা জিনিস, স্বরধ্বনি, জ অন্তস্থীয়, ব, হ, মানে এরকম কোন ধ্বনি, বা ক বর্গীয়, প বর্গীয়, আমি এখানে অনেকগুলো লিখেছি, তোমার যেটা মনে রাখতে সুবিধা, ওগুলো মনে রেখে ওই রিলেটেড উদাহরণ দিলে হয়ে যাবে। সো এই কয়েকটা জিনিস যদি মাঝখানে চলে আসে, তখনও কিন্তু পরবর্তী যে দন্তন্য সেটা মূর্ধন্য ন হয়ে যাবে। যেমন কৃপণ, স্বরধ্বনি আসছে, হরিণ, স্বরধ্বনি আসছে, অর্পণ,
অর্পণ, এই অর্পণ পয় ওকার স্বরধ্বনি আসে, লক্ষণ ক্ষীয় স্বরধ্বনি আসে, ব্রাহ্মণ, ঠিক আছে, তোমার এই যে ব্রাহ্মণ হ আসছে, ঠিক আছে, এই ধ্বনিগুলা। তারপর প বর্গীয় ধ্বনি হিসেবে তুমি ধরতে পারো অর্পণ, এই শব্দটা আসছে। লক্ষণ এখানে খ, ক বর্গীয় ধ্বনি এর আসছে। তো এই যে ক বর্গীয়, প বর্গীয়, তারপর হচ্ছে হ, এই ধ্বনিগুলা যে আসতেছে, এগুলার কারণে কি হইতেছে, তোমার হচ্ছে এখানে যে দন্তন বসা ছিল সেটা মূর্ধন্য ন হয়ে যাচ্ছে। এই রুলসটা হচ্ছে নক্তবিধানের রুলস। তারপর একটা জিনিস, সেটা তবর্গীয়, টবর্গীয় ধ্বনির পর যেমন মূর্ধন্য ন হয়েছে, তেমন তবর্গীয় ধ্বনির পর দন্তন ন হবে। তবর্গীয় ধ্বনির পরে ত, থ, দ, ধ দন্তন ন, এবং প, ফ, ব, ভ, ম, এই যে এই লাস্টে দুইটা বর্গ, এই ত বর্গীয় ধ্বনির পর সবসময় দন্তন ন বসবে, ট বর্গীয় ধ্বনির পর সবসময় মূর্ধন্য ন বসবে। এমনি মনে রাখবা যে ত বর্গীয় যে ধ্বনি বর্ণগুলো আছে সেগুলোর সাথে যুক্ত যে দন্তন আছে এগুলো কিন্তু কখনো মূর্ধন্য ন হবে না। ত বর্গীয় ধ্বনির লাস্টে ওই ত বর্গীয় যে দন্তন ন সেটাই বসবে। যেমন অন্ত, গ্রন্থ, ক্রন্দন, ওকে, এগুলো দেখো, এগুলো কিন্তু কোনো চেঞ্জ হয়নি। এগুলো কি হয়েছে, কোনো চেঞ্জ হয়েছে? এগুলো কিন্তু কোনো চেঞ্জ হয়নি, ওকে, এগুলো কিন্তু কোনো চেঞ্জ হয়নি। সত্যবিধানে হচ্ছে এখানে সিরিয়াল লেখা আছে, সত্যবিধান হচ্ছে আমি আলাদা পড়াইলাম না, কারণ এই জিনিস খুবই রেয়ারলি আসে। যদি কেউ ডেডিকেটেডলি এগুলো অ্যান্সার কর, সত্যবিধানটা একবার রিডিং দিতে পারো। এই জায়গাটা হচ্ছে পড়ানো আসলে দরকার নেই, ঠিক আছে। আসো আমরা এই জায়গা থেকে শুরু করি। কি বলছে, বিগত বছর আসা সকল বানান সমূহ, এখানে হচ্ছে কিছু বানান আছে যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, সে বানানগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তোমাকে যদি শব্দ দিয়ে বলে যে এটার সঠিক বানানটা লিখো, কি বানান লিখবা? অতিথি মোটামুটি ইম্পর্টেন্ট, অত লাগবে না। অধীনস্থ, অধীনস্থ না, এটা কিন্তু অধীন হবে। আমরা যে বলি অধীনস্থ, এটা কিন্তু এই বানানটা হবে না, এটা সঠিক বানান হচ্ছে অধীন, ঠিক আছে, সঠিক বানান হচ্ছে অধীন, এটা সঠিক বানান হচ্ছে অধীন। এখন অপরাহ্ন, এই বানানটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অপরাহ্ন বানানটা প্রায় চলে আসে, এটা হচ্ছে খুব হাইলি ইম্পর্টেন্ট। অপরাহ্ন, এখানে কিন্তু হয় মূর্ধন্য না হয় দন্তন্য হবে, হয় সাথে দন্তন্য হবে, অপরাহ্ন, ওকে, এই বানানটা খেয়াল রাখো। অপেক্ষমান, অপেক্ষামান না, অপেক্ষমান হবে। অহরাত্রে না, অহরাত্র হবে, ইজি বানান। আইনজীবী, এই জিনিসটা খুবই ইজি, তারপরে কেন জানি বারবার আসে, এই যে জিবি, জয় দীর্ঘিকার বয় দীর্ঘিকার, ঠিক আছে, এই জিনিসটা ইজি, তারপরে বারবার আসে। আকাঙ্ক্ষা, এই বানানটা যে কয়বার আসছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আকাঙ্ক্ষা, দেখো আকাঙ্ক্ষায় কি হয়েছে, আকাঙ্ক্ষা, প্রথমে হচ্ছে উ, তারপর হচ্ছে ক্ষীয়, এই উ ক্ষীয় এই দুটো একসাথে হবে। তোমার হয় অনুসার দিবে, অথবা ক্ষীয় দিয়ে দিবে, অথবা শুধু উ দিবে, মানে যে কোনো একটা দিবে, একটা মিসিং রাখবে। এই জায়গায় উ আর ক্ষীয় দুইটাই বসবে। আনুষঙ্গিক, আনুষঙ্গিক লাগবে না। আবিষ্কার, আবিষ্কার, যেহেতু তুমি স্বরমুক্ত উচ্চারণ করছো মূর্ধন্য স, আবিষ্কার, এখানে দন্ত স হবে না। ইতিপূর্বে না, এটা হবে ইতপ পূর্বে, এই ইতপ পূর্বে লাগবে, কিন্তু ইতোমধ্যেটা বেশি ইম্পর্টেন্ট, ইতপূর্বে চেয়ে ইতোমধ্যেটা বেশি ইম্পর্টেন্ট। উচ্ছ্বাস, উচ্ছ্বাসের লাস্টে একটা ব হবে, উদিচিয়া তো লাগবে না। ঐকতান, ঐকমত্য, ঔজ্জ্বল লাগবে না। কথোপকথন, এইটা দেখে যেতে পারো, এটা অত ইম্পর্টেন্ট না, আছে মোটামুটি ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট না। কুজ্ঝটিকা, এখানে জয় জন, এখানে জয় ঝ হবে। একটা মাত্র উদাহরণ যেখানে জয়ের সাথে ঝয়ের সন্ধি হয়েছে, আর কোথাও হয়নি এটা। কুপমণ্ডুক, কুপমণ্ডুকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, জিনিসটা যদি আসে, এটা একটু টাফ, তো এই জন্য বললাম যে কয়ের নিচে হবে রস্যুকার, কয়ের নিচে হবে রস্যুকার বলছে, কয়ের নিচে রস্যুকার দেওয়া থাকবে, হবে দীর্ঘকার। আর মন্ডুক, এখানে দন্তন নয়টা হয়েছে, আসলে হবে মূর্ধন্য নয়টা, এটা খেয়াল রেখো। কৃত্তিবাস, এটা জানো। গীতাঞ্জলি, গীতাঞ্জলি এটা বারবার আসে, ইজি, তার উপর বারবার আসে। গীতাঞ্জলি এটা হবে রস্যিকার। জাজল্যমান, জাজল্যমান, ইজি জিনিস। জ্যেষ্ঠ, জ্যেষ্ঠর এখানে লাস্টে জফলানা, জ্যেষ্ঠ কিন্তু বর্গীয় জয়ের পর জফলাটা হবে। দুরাবস্থান হবে, দুরাবস্থা, মোটামুটি ইম্পর্টেন্ট, অত দরকার নেই। দুর্বিষহ, দৈন্যতা, এই জিনিসটা খুবই লাগবে, দৈন্যতা, দারিদ্রতা, এইগুলা সমস্যাটা হয় কি, আমরা ডাবল করে ফেলি, মানে বিশেষণকে বিশেষ্য করতে গিয়ে ডাবল করে ফেলি। হয় হবে দৈন্য, অথবা হবে দীনতা, দিন থেকে দীনতা, অথবা দিন থেকে দৈন্য। দৈন্যতা ডাবল হবে না, দৈন্যর পর আবার তা বসবে না, দৈন্যতা হবে না, হয় হবে শুধু দৈন্য, অথবা হবে দৈন্যতা। দরিদ্র দিয়ে এরকম একটা আছে যে হয় হবে দারিদ্র, অথবা হবে দরিদ্রতা, দারিদ্রতা কখনো হবে না। খেয়াল রেখো কথাগুলো, যেগুলো মুখে মুখে বলছে, এটা কিন্তু খেয়াল রেখো। ন্যূনতম, এই জিনিসটা প্রতিবার আসে, মানুষ প্রতিবার ভুল করে, ন্যূনতম জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। নিষেধিনী, নিরপরাধী লাগবে না, নমস্কারটা দেখে যাও। তারপর হচ্ছে পিপিলিকা, প্রথমে হচ্ছে রসিকার, তারপর হচ্ছে দীর্ঘিকার, তো পিপিলিকার ইম্পর্টেন্ট। পুরস্কার আছে মোটামুটি, পুনর্নির্মাণ, ওকে, এই দুইটা তোলা। পৈতৃক, এই উচ্চারণটা আমার এই বানানটা টেস্টে আসলে আমি টেস্টে ভুল করে আসছি, আমি লিটারালি ভুল করে আসছি। পৈতৃক, তোমাকে সময় পারে সবই তো ঠিক আছে, ভুলটা কোথায় না, তারপর রয় রসিকার হবে না, হবে রিকার। পৈতৃক, পিতা থেকে পৈতৃক, রিকার হবে। প্রতিদ্বন্দ্বী, এটা অত আসে না, প্রতিযোগিতা এটা বেশি আসে।
প্রণয়ন, এখানে প্রণয়নে প্রথম হবে মূর্ধন্য তারপর হবে দন্তন্য। প্রাণীবিদ্যা, এখানে রস্যিকা দীর্ঘিকা দিয়ে রাখছে, এটা হবে রস্যিকার। প্রাতঃভ্রমণ, আচ্ছা প্রাতঃভ্রমণ এই উচ্চারণটা কিন্তু একটু অ্যাটিপিক্যাল, দিলে এটা আসে না নর্মালি, বাট আসলে অ্যাটিপিক্যাল জিনিস ভুল করতে পারো, এই জন্য স্টার দিয়ে দিয়েছে যেগুলো তোমার ভুল করার পয়েন্ট। প্রাতঃভ্রমণ, এটা হবে প্রাতর ভ্রমণ। ফটোস্ট্যাট, তোমার এটা কিন্তু ইংলিশ শব্দ, এখানে মূর্ধন্য স কোনোভাবে হবে না, এখানে দন্ত স হবে। ফটোস্ট্যাট। বহিষ্কার, এখানে হচ্ছে তোমার মূর্ধন্য স হবে। বাঙালি লাগবে না, বাণিজ্য লাগবে না, বিদুষী বিভীষণ বিভীষিকা এদিকে লাগবে না, বুদ্ধিজীবী ওয়ার্ডটা দেখে যাও। বৈয়াকরণিক না, এটা হবে বৈয়াকরণ, এটা দেখতে, এটা দেখে যাও। আর হচ্ছে যেটা লাগবে এরপর যেটা লাগবে সেগুলো হচ্ছে এদিকে আছে। মনীষী মোটামুটি আসে, মনীষী অত ইম্পর্টেন্ট না, মনীষী মোটামুটি আসে। মনোপুত এই বানানটা লাগে, মনোপুত চলে আসলেও আসতে পারে। মহত্ব মোটামুটি আছে। মাধুর্য, এই দেখো তোমার এটা কিন্তু হয় হবে মধুরতা অথবা হবে মাধুর্য, যে কোনো একটা হবে। মাধুর্যতা একসাথে হবে না। আচ্ছা মাধুর্য বানান ভুল লিখছি, মাধুর্য হবে। মুমূর্ষু, খুবই খুবই ইম্পর্টেন্ট। মুমূর্ষু, এই সান্ত্বনা, শিরশ্ছেদ, খুবই স্যারদের ফেভারিট ওয়ার্ড। মুমূর্ষু, এখানে কিন্তু তোমার দেখা যাবে রস্যকার দীর্ঘকার উল্টাপাল্টা করে দিচ্ছে, খেয়াল রাখবা দুই ধারে রস্য মাঝখানে দীর্ঘ, দুই ধারে রস্য মাঝখানে দীর্ঘ, মুমূর্ষু বানানটা এমন। শ্মশান্ত হচ্ছে তোমার শ্মশান, প্রথম শয়ের পর ম হচ্ছে, পরের শয়টা না, এটা খেয়াল রাখো। সান্ত্বনা, সান্ত্বনায় হচ্ছে তোমার নয় তয় ব ফলা বসে, নয় তয় ব ফলা, সো এটা ইম্পর্টেন্ট। শিরচ্ছেদ না, এটা কিন্তু হবে শিরশ্ছেদ, এটা কিন্তু হবে শিরশ্ছেদ, এটাও খুবই মানে তোমার ফেমাস একটা ওয়ার্ড, সো এটা ভুল করা যাবে না। শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি সেম টাইপের, এটাও তো লাগবে না। শ্রমজীবী, বুদ্ধিজীবী, আইনজীবী, কর্মজীবী, চাকরিজীবী, যা যা আছে সবাই জীবিতেই তোমার সমস্যা করে, ওই জীবী শব্দটা খেয়াল রেখো। সচিত্রিত না, কিন্তু এটা হবে সচিত্র, সচিত্রিত না এটা হবে সচিত্র। একটু আনকমন গুলো দেখাচ্ছি, সমীচীন দুইটাই দীর্ঘিকার। সহযোগিতা, প্রতিযোগিতা সেম টাইপের ওয়ার্ড। স্বাতন্ত্র, স্বাতন্ত্র এই বানানটা অনেকে ভুল করে, স্বাতন্ত্র, এখানে কি হবে প্রথমে শয় বয় আকার, আর লাস্টে যখন স্বাতন্ত্র ওই অংশটা নয় তয় রফলা, আবার লাস্ট হবে জফলা, এখানে কিন্তু তোমার নয় তয় রফলা সাথে জফলা, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখো, স্বাতন্ত্র। সরস্বতী এই বানানটা অনেকে ভুল করে, সরস্বতী শুরুর, সরস্বতীর শুরুর যে স সেখানে ব হবে না, পরের শয়ের সাথে ব হবে। স্বাতন্ত্র এই বানানটা ভুল, এটা হচ্ছে স্বতন্ত্র হবে। স্বামী গৃহ না, এখানে হবে গৃহস্বামী। স্রোতস্বিনী হবে না, হীনম্মন্যতা ময় ম হবে, ঠিক আছে। সো এই কয়েকটা জিনিস যে কয়টা বললাম সে কয়টা হচ্ছে খেয়াল রেখো, মোটামুটি এই কয়টা যদি তুমি খেয়াল রাখতে পারো আশা করি ইনশাল্লাহ তোমার উচ্চারণ এবং বানানে আর কোনো সমস্যা হবে না। সো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস ছিল, উচ্চারণ এবং বানান নিয়ে ফার্স্ট ক্লাস এ পর্যন্তই। এর বেশি আসলে বোর্ড কোশ্চেনও খুব বেশি কিছু পড়া নেই, তোমার কাজ হচ্ছে ক্লাসটা করছো, লেকচার স্লাইড আমি দিয়ে দেবো, সেই লেকচার স্লাইডটা পড়বা, এরপর বোর্ড কোশ্চেনে চলে যাবা। বোর্ড কোশ্চেনে যা যা আছে বিগত বছর উচ্চারণ এবং বানান আমি পড়ানো ছাড়াও আরো যা যা আসছে বিগত বছরগুলো, বিগত বছর বাদে সব পড়া লাগবে না, কিন্তু তুমি হায়াত মতো বলে দেবো অনেক উদাহরণ। নর্মাল বইয়ে তুমি যদি দেখো যে সম্ভাব্য, সম্ভাব্য অনেক কিছু আছে, সম্ভাব্য কি কি আসতে পারে, সম্ভাব্য পড়ার দরকার নেই, তুমি জাস্ট বোর্ডে আসছে এমন জিনিসগুলো ভালোভাবে ডিটেলসে পড়ে যাও, দেখবো ওখান থেকে কমন চলে আসছে ইনশাল্লাহ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে নেক্সট লেকচারে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে নিজের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, এবং নেক্সট লেকচারে দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা টপিক নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।